রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথি। আমি গতদিন খুব কষ্ট নিয়ে বলেছিলাম যে অনেক বেশি প্রতীক্ষা করি, অনেক বেশি আশায় থাকি যে ভালো ভালো সব ঘটনা আপনাদের কাছ থেকে পাবো। সবসময় হয়তো সেই আশাটা পূরণ হয় না, আবার মাঝে মাঝে দেখা যায় যে এত বেশি পূরণ হয়ে যায়, এত বেশি ভালো ভালো ঘটনা পাই যে আমি নিজে অবাক হই যে এত চমৎকার ঘটনা কিভাবে আপনারা পাঠান। মানে ঘটনাটা এখানে চমৎকার বললাম, খুব আমার কাছে খুব মজাই লাগে, কিন্তু যাদের সাথে ঘটে তাদের নিশ্চয়ই মজা লাগে না, কারণ আমি চমৎকার বলি যখনই ঘটনাটা অনেক বেশি ভয়াবহ হয়। তো একদিকে আপনাদের ক্ষেত্রে সেটা অনেক বেশি ভয়াবহ আর আমার ক্ষেত্রে অনেক বেশি চমৎকার, এবং যারা শুনছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই অনেক বেশি চমৎকার। এরকম সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। গত সপ্তাহে যেভাবে আপনারা পাঠিয়েছিলেন সবাইকে আমরা এখনো আনতে পারিনি, হতাশ হওয়ার কিছু নেই। গত সপ্তাহের অনেকেই যারা ঘটনা পাঠিয়েছেন তারা হয়তো আগামী সপ্তাহে আমরা ইনভাইট করব। কিছু মানুষকে আমরা নিয়ে এসেছি আজকে, কিছু মানুষকে আমরা নিয়ে আসবো আগামী সপ্তাহে, সুতরাং জাস্ট ধৈর্য ধরে থাকতে হবে একটু। আর সেই সাথে আমাদেরকে ইমেইল পাঠাতে হবে, এরকম দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়ে দিতে হবে আমাদেরকে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের আপনি SMS করবেন না, অবশ্যই ইমেইল করবেন। ইমেইল করার সিস্টেমটি আমি বলে দিচ্ছি যে আপনার ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে অথবা লিখে ফেলতে হবে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আর যারা আমাকে SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আনফরচুনেটলি যদি আজকে কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে কি করবেন? অবশ্যই আপনার করার মতো অনেক কিছুই আছে। আপনি আপনার এয়ারটেল এম রেডিওর সাহায্য নিয়ে এই এপিসোডটি আবারও শুনতে পারবেন, বা যে এপিসোডটি আপনি অনেক বেশি পছন্দ করেছিলেন আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলে শুনতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে ভালো লেগেছে যে এপিসোডটি, সেই এপিসোডটি চাইলে আপনি আবার শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel, যেটা মাসুম প্লে করছে। And Bhoot FM tune code is 92125 and you can activate it by sending a SMS, type CT space 92125 and send it to 3123. ব্যাস হয়ে গেল, দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। আমি প্রতি সপ্তাহেই যে কাজটা করি, শুরুতেই যারা আসতে চেয়েছেন অনেক বেশি স্টুডিওতে কিন্তু আসতে পারেননি, কিন্তু চমৎকার একটা ঘটনা পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে, সেই ঘটনাগুলো পড়ে শোনানোর চেষ্টা করি এবং আজকেও তার ব্যতিক্রম কিছু করব না। আজকেও প্রথমে এমন একজনের ঘটনা শোনাবো যিনি আজকে স্টুডিওতে আমাদের সাথে নেই, সেরকম ঘটনা প্লে করছে শোনাচ্ছে একটা। আচ্ছা, আমাকে লিখেছেন যে রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমার নাম তাওসিফ, আমি সদ্য HSC পরীক্ষায় উত্তীর্ণ হলাম। আমার বাসা চট্টগ্রামের মেহেদিবাগে। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি তা আমার নিজের সাথে ঘটেনি। আমি এই ঘটনাটি আমাদের ড্রাইভার মনির ভাইয়ের কাছ থেকে শুনেছি। তিনি আগে বেসরকারি একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতেন। তার এক ভয়াবহ এক্সপেরিয়েন্সের কারণে তিনি এই চাকরিটি ছেড়ে দেন। ভাই, লাশ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় অনেক ভয়ঙ্কর ঘটনা হয়, আমরা এর আগেও শুনেছি, কিন্তু আমার কাছে এই ঘটনাটি ব্যতিক্রম মনে হলো, তাই শেয়ার করলাম তার ভাষাতেই। আমি তখন বেসরকারি একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতাম। সময়টি ছিল 2007 ডিসেম্বর মাস। আমি বাসায় ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার একটা ফোন কল আসলো, হাসপাতাল থেকে একটি লাশ কুমিল্লায় নিতে হবে। আমি এর আগেও এরকম রাতে অনেকবার লাশ নিয়েছি, তাই ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গেলাম হাসপাতালে। সেখানে গিয়ে দেখি মৃতের কিছু আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। আমি গিয়ে লাশটা দেখলাম, আনুমানিক 50 থেকে 55 বছরের লোক। তো যথাসময়ে আমি তাদের 3 জন মানুষ আর লাশটি একটি কফিনে করে আমার সাথে করে অ্যাম্বুলেন্সে নিয়ে চললাম। ঘটনা এখান থেকে শুরু। লাশটি কিছু দূর নিয়ে যাওয়ার পর হঠাৎ গাড়ির মধ্যে এক বিচ্ছিরি গন্ধ পেতে লাগলাম। খেয়াল করলাম শুধু আমিই নই, সবাই পাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো ডোবা বা ময়লার পাশ দিয়ে যাচ্ছি, তাই অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু সেই তীব্র গন্ধটি প্রায় অনেকক্ষণ যাবৎ ছিল। তার একটু পরেই হঠাৎ কফিনের ভেতরে ধুপ ধুপ
শব্দ হতে লাগলো। একটা জ্যান্ত মানুষ বা পাখিকে যে বাক্সে আটকে রাখে সে যেভাবে ছটফট করে, এটাও সেরকম হচ্ছিল। আমি কি ঘটনাটি আগে কখনো পড়েছি? আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটি আমি আগে পড়েছি। সো এই ঘটনাটা আমি পড়তে চাচ্ছি না, এর আগে হয়তো পড়ে ফেলেছি। আমি কিছু SMS পড়ি এবং আমাকে নাইম SMS করেছেন ফরিদাবাদ থেকে, এবং তিনি বলছেন যে আজকে তার বার্থডে, সুতরাং তিনি দোয়া করতে বলেছেন। সজল আমাকে লিখেছেন ঢাকা থেকে যে ভূত FM মিন্স ফিয়ার। আমাকে হায়দার লিখেছেন যে ভূত FM আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ঘটনাগুলো শেয়ার করার জন্য। কাশিম খুলনা থেকে আমাকে SMS করেছেন পলাশ এবং কল্পনা মিরপুর 14 থেকে। মেহজাবিন আমাকে SMS করেছেন এবং রকি SMS করেছেন। তিনি বলেছেন তিনি বেশ কষ্টই পেয়েছেন যে আপনি আমার SMS পড়েন না। সাকিব SMS করেছেন এবং আমাকে SMS করেছেন। তিনি সাউন্ডের একটু ভ্যারিয়েশন চেয়েছেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের। আমাকে নাইম SMS করেছেন ফরিদাবাদ থেকে। তিনি বলেছেন যে আজকে তার বার্থডে। তিনি সেকেন্ড SMS অনেকগুলো SMS পাঠিয়েছেন একসাথে। এবং এছাড়া আমাকে উজ্জ্বল SMS পাঠিয়েছেন। জাহিদ আমাকে SMS পাঠিয়েছেন আমাকে সুপ্রিয়া মিরপুর 1 থেকে। হাসিবুল আমাকে SMS পাঠিয়েছেন লাবিবা। এছাড়াও SMS পাঠিয়েছেন আমাকে কাউসার ময়মনসিং থেকে। মাসুদ চট্টগ্রাম থেকে SMS পাঠিয়েছেন। লাভার ভূত আমাকে SMS পাঠিয়েছেন। এছাড়া আমাকে মিস্টার নামটা পড়তে পারলাম না, অনিক ঢাকা থেকে SMS পাঠিয়েছেন। সাজ্জাদ পুরান ঢাকা থেকে। এছাড়াও তুষার সহ আরো অনেকেই আমাকে SMS পাঠিয়েছেন। যারা SMS পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা SMS পাঠাতে চান কিন্তু এখনো নিয়মটি জানেন না তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আজকে আমাদের সাথে যে সমস্ত অতিথিরা এসছেন তাদের মধ্যে কিছু পুরনো এবং কিছু নতুন আছেন। ঘটনাগুলো বেশ ভালো এবং সেই ঘটনাগুলো আপনারা শুনবেন আশা করব, এবং আমাদের সাথে অনেক সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো আপনারাও থাকবেন সেটাই আশা করব আর কি। তো আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের প্রথম যিনি গেস্ট রয়েছেন তার কাছে, এবং আমি শুরুতেই চাইবো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম সামিয়া রাইকো, আমি টিকাটুলি থেকে এসেছেন। ওকে, আর একটু কাছ থেকে কথা বলতে হবে। ওকে, সো আপনি কি করেন বা কি করতেন, আপনি যদি একটু পুরো পরিচয়টা আপনার দিতেন। আমি চাকরি করেছি 10 বছর, স্বইচ্ছায় পদত্যাগ করেছি আমার বাচ্চাদের জন্য। আচ্ছা, আমি গৃহিণী, কথা শিশুদের নিয়ে কাজ করি। আচ্ছা, দিস ইজ গ্রেট। এবং আপনার সাথে আপনার হাজবেন্ডও রয়েছেন, তার সাথেও আমরা কথা বলবো। তারও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটাও আমরা শুনবো। সো আপনি যে ঘটনাটা বলবেন, প্রথমে কার ঘটনা বা কোথায় ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা আমার ছোট বোনের। এটা রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে, ওর হাজবেন্ড টিচার, সেই সুবাদে কোয়ার্টারে, ইউনিভার্সিটির টিচার কোয়ার্টারে ও থাকে। ওর প্রথম বাচ্চা মেয়ে, প্রথম বাচ্চা হওয়ার 7 দিনের মধ্যে শুরু হয় ঘটনাটা। তো দেখা যায় যে ও ঘুমানোর জাস্ট রাত 12টা থেকে 2টার মধ্যে যে কোনো টাইমে ঘটনাটা ঘটতো। 12টার পরে থেকে স্টার্ট হতো। তো ঘুমানোর পর দেখা যেত কি, ফার্স্টে ডান হাতের উপরে ভারী হাত, ও বুঝতে পারতো যে ভারী একটা হাত ওর হাতের উপর চাপ দিয়েছে, এবং ধীরে ধীরে শরীরের উপরে কিছু একটা ভারী চাপ দিচ্ছে। ও হাত উঠাতে পারতেছে না এবং সেটাকে সরাতে পারতেছে না। গোল হাত, ও বলে যে আমি হাত দিয়ে অনুভব করতে পারতেছে সে একটা গোল হাত এবং মোটা ধাঁচের হাতটা, এবং খুবই ভারী, কোনোভাবেই সে হাতটা সরাতে পারে না। এবং ও ভয়ে একসময় যখন তাকিয়ে উঠে তখন সে সরে যায়। এভাবে প্রতিদিন রাতেই প্রায় ঘটত। তো ও ভয়ে এমন হয়ে গেল যে এই ঘটনা ঘটার পর থেকে পুরো বসে থাকতো, বাচ্চার বসে থাকতো আর ঘুমাতে পারতো না। এভাবে দেখা গেল যে ও সুখে এমন হয়ে গেল ঘুমানোর জন্য। তো ওর বাচ্চাটা নর্মাল বাচ্চা, সিজার না, ডাক্তারও কোনো প্রবলেম বলেনি। সোজা হয়েও ও ঘুমান না, সাইড হয়ে ঘুমাতো এবং ডান দিকে। কখনোই সোজা হয়ে ঘুমালে সার্কুলেশন বন্ধ হয়ে অনেক সময় চাপ পড়ে, সেটা হতো না। ও বলতো যে আমি স্পষ্ট বুঝতাম, এমনও বুঝতাম যে একটা ছায়ার মতো খাটের উপর আসতেছে, এটাও আমি দেখতাম। তো এরকম করে এত ভয় পাতাম যে ঘুমাইতে ইচ্ছে হতো না। ভয়ের চোটে আমি ঘুম ভীতু হয়ে যাচ্ছিলাম, ভিতরে ভিতরে প্রচন্ড ভয় পেতাম।
তো আমার আম্মা আবার ওর বাচ্চা হওয়ার পরে রহিমা বু নামে এক বুয়া আমাদেরও মানুষ করেছে, তাকে পাঠিয়েছে, বেশ বয়স্ক মহিলা। তো তাকেও বলতে পারছে না, কিন্তু ভয় পাচ্ছে। এরকম করে 40 দিন পর্যন্ত ঘটনাটা ঘটত। জাস্ট 40 দিন পার হয়ে গেলে আর ঘটতো না। এটা ফার্স্ট বাচ্চা। দ্বিতীয় বাচ্চা ওর ছেলে, তখন কোন রকম প্রবলেম হতো না, কোনো ভয় পেত না। তৃতীয় বাচ্চা মেয়ে, আবার সেই সেম ঘটনা, জাস্ট 6 থেকে 7 দিনের মধ্যে ঘটবে। একেবারে অবিকল একই রকম ঘটনা। ও ঘুমোতে পারে না, জাস্ট 12টা থেকে 2টো পর্যন্ত। আম্মাকে ফোন করে বলল যে আম্মা আমি ঘুমোতে পারতেছি না, আমার এরকম হচ্ছে রাতে। তো ওই রহিমাবুকেও বলল, সেই 3টা বাচ্চার সময় এই বুয়াই ওকে যে টেক কেয়ার করে। তো রহিমাবু বলল যে আমি এরকম রাতে দেখেছি, গরম বারান্দা বড় লম্বা করিডোর, ওদের দরজার কাছে শুয়ে আছে, ছায়ার মতো একটা বাসার ঘরের দিকে আসতো। সেটা লক্ষ্য করেছে কয়েকদিন। ভাবছি যে কি জানি হয়তো কোনো লোক যাচ্ছে ছায়া। যখন আমার বোনের কাছে এটা শুনতে পারলো, তখন ওনার মনে হলো যে কিছু একটা ওকে ডিস্টার্ব করছে। কোনো শেপ বা কোন ধরনের কোনো কিছু ওইভাবে হাত ছাড়া কি পুরো অবয়বটা দেখতে পেয়েছে? ও হাতটা যে হাতের উপর ফার্স্টে রাখতো এবং খুবই ভারী, তারপরে হাত উঠা, ওর হাতটাই শুধু অনুভব করতো ধীরে ধীরে। আর বডির উপরে কি যে বলে খুবই ভারী, মনে চাপ দিত, ধীরে ধীরে পুরা বডিতে চাপ দিত, গলার কাছ পর্যন্ত যখন চলে আসতো তখন ও জাগনা হয়ে যেত। চোখ দুটো তাকালেই সঙ্গে সঙ্গে আর নাই হয়ে যেত। তো এরকম যখন হইতে থাকলো, আম্মাকে ফোন দিল। আম্মা বলল কি যে তুমি এক কাজ করো, আয়াতুল কুরসি খুব করে পড়ো এবং ঘরের চতুর্দিকে বাচ্চার খাটে যত দূর জাগনা থাকো তুমি আয়াতুল কুরসি পড়তেই থাকো এবং এটা পড়তে পড়তেই তুমি ঘুমিয়ে যাবা। আমার আম্মা ওকে বলে দিল। তো ও আয়াতুল কুরসি পড়তে পড়তেই ঘুমিয়ে গেল। মজার বিষয় হচ্ছে যে ও আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর পরে ওই দিন রাতে আর এরকম দেখেনি, কিন্তু যেটা দেখেছে সেটা হলো কেউ এসে ওর পুরা মুখ বরাবর এসে জোরে একটা ফু দিল। ও বুঝতে পারলো যে একদম জোরে ফু শব্দটাও হলো। ও বললো যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যা মুখের উপরে ফু দেওয়া মানে কি ঘুম তো ভেঙে যাবে। তাকে দেখি যে আমার যে কপালের উপরে কোকড়া চুলগুলা, সেই চুলটা বাতাসে উঠতেছে, মানে ফুটা পুরা মুখ বরাবর একদম একটা বড় বাতাস এবং শব্দ হয়। তারপর থেকে আর কখনোই আমার ডিস্টার্ব হয়। ওকে, ঠিক আছে, আমরা আপনার হাজবেন্ডের কাছে একটু যাব এবং তার কাছে একটু ঘটনাটা শুনবো এবং জানতে চাইবো তার জীবনের একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটার সাথে আপনারও একটা ঘটনা জড়িত। তো আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে মনসুর আলম খান রাজন, আমি একজন সরকারি কর্মকর্তা। আমার ঘটনাটা 1994 সালের দিকে, তখন রংপুরে নিউ আদর্শপাড়া একটি বাসাতে আমরা ভাড়া থাকি। এটা গরমের দিন, একতলা একটি বাসা ভাড়া থাকতাম। বাড়ির মালিক একদিকে, আমরা একদিকে ভাড়া থাকতাম। তার বিদ্যুৎ না থাকার কারণে রাতে তখন হয়তো 10টা এরকম বাজে। আমরা ছাদের উপরে যেয়ে পাটি পেরে একটু শুয়ে থাকার মতো আর কি, শুয়ে আকাশ দেখছি। আমার মিসেসও আমার পাশে ছিল। সেই সময় হঠাৎ কিছুক্ষণ পর শুয়ে আছি, আকাশের দিকে তাকায়, আকাশের চাঁদ তারা বিভিন্ন লক্ষ্য করতেছি। হঠাৎ কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম যে আকাশ দিয়ে একটি উড়ন্ত পালকির মতো একটি মানে যান যাচ্ছে আর কি। কতগুলো মানুষ সেই পালকির চতুর্দিকে, গ্রামে যেমন পালকি নিয়ে যায় বেয়ারারা, ওরকম পালকির চতুর্দিকে তারা রয়েছে এবং হুম হুম শব্দ করছে। এবং পালকিটার ভিতরেও কেউ দণ্ডায়মান অবস্থায়, আগে যেমন বাদশাহ বা রাজা রানীরা বসতেন ওই রকমই বসে আছে বলে লক্ষ্য করা গেল। এবং পালকিটির চতুর্দিকেই সেই আলো জ্বলছে, সেটাও বোঝা যাচ্ছে। এবং খুব বেশি উপর দিয়ে উড়ে গেছে বলে মনে হলো না, মনে হলো যে খুব উপর দিয়ে, খুব বেশি উপর দিয়ে উঠছে না। দেখলাম যে এক পাশ থেকে আর এক পাশ খুব দ্রুত গতিতে হুম হুম শব্দ করতে করতে তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সে পালকিতে নিয়ে তারা আকাশ দিয়ে
এক প্রান্ত থেকে আর এক প্রান্ত উড়ে যাচ্ছে। তা আমার মিসেসকেও আমি বললাম যে দেখো দেখো আকাশ দিয়ে এটা কি উড়ে যাচ্ছে হুম হুম শব্দ করতে করতে। মুহূর্তের মধ্যেই সেটা দেখলাম যে আস্তে আস্তে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এটা আমার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলে আমি মনে করি। এরকম ঘটনা আর কখনো আর চোখে পড়েনি। আচ্ছা, আমি তাহলে ওনার কাছে আরেকবার একটু চাই, সেটা হচ্ছে যে আপনাকে যখন বললো বা যে জিনিসটা দেখালো এই পালকিটা, তখন কি আপনি দেখতে পেয়েছিলেন বা এরকম কিছু, বা এরকম ঘটনার সম্পর্কে আপনারও একটা সম্পর্ক আছে? আপনি বলেছেন যে এরকম ঘটনার অভিজ্ঞতা আপনারও আছে, একটু বলবেন আমাদেরকে খুলে? হ্যাঁ, ও যখন আমাকে বলল যে দেখো দেখো যাচ্ছে, তো আমার আবার খুব বেশ দেখার খুব আগ্রহ ছিল, কারণ আমি ছোট থেকেই আমার আশেপাশে এরকম অনেক ঘটনাই শুনেছি। তো আমি যখন স্কুল লাইফে পড়ালেখা করি তখন আমাদের গ্রামের বাড়িতে কোনো কারেন্ট ছিল না। সেই সময় হারিকেন জ্বালিয়ে উঠোনে গরমের সময় আমরা পড়ালেখা করেছি। তো আমার আম্মা পাশে বসে থাকতো। তো পড়ালেখা করার সময় দেখা যেত যে একসময় ঘুম এসে গেলে ঘুমিয়ে যেতাম, ওখানেই শুয়ে পড়তাম বালিশতে, আম্মা পাশে থাকতো। তো হঠাৎ একদিন আম্মা বলতেছে কি যে দেখো দেখো, তুমি না সবসময় জিনভূত বলো, যে দেখো দেখো আকাশে জিন যাচ্ছে। বলো কই কই? তো বললাম তুমি কেমন দেখছো? আম্মা বললো কি যে একটা পালকির মতো চতুর্দিকে লাইট এবং লোকজন হুম হুম শব্দ করে যাচ্ছে। কিন্তু আমি বললাম ইস, আমার দেখার এত শখ আম্মা, তুমি আমাকে এত জোরে যাচ্ছে যে তোমাকে বলতে বলতে সেটা চোখের পলকে চলে গেল। তো যখন আমার হাজবেন্ড এটা বললো, আমি বললাম ইস, আম্মার মুখেও শুনেছি তোমার মুখেও শুনলাম, কিন্তু দুর্ভাগ্য আমি দেখতে পারলাম না। এত ইন্টারেস্টেড ছিলাম আমি যে আমি একটু দেখবো, তো আমি দেখতে পারিনি। তো ওর কথাটা শুনে আমার এই জন্য বিশ্বাস হলো যে আমি সেম ঘটনা আম্মার মুখেও শুনেছি তার 10 বছর আগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে আপনাদের কাছে আবারও ফিরে আসবো, তবে এর মাঝখানে আরো একজন আছেন, তাকে অবশ্য আমরা পরিচয় করে দিব না, তিনি নিজে তার পরিচয় দিবেন। তবে তার আগে আমি কিছু SMS পড়বো। আমাকে SMS করেছেন কলি নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি প্রতি ফ্রাইডেতে ভূত এফএমের জন্য ওয়েট করেন, সেটা জানিয়েছেন। আমাদেরকে মেহেদি SMS করেছেন লালবাগ থেকে, খুবই ভালো লাগছে তার ভূত এফএম, তিনি তাই বলেছেন। আমি আসলে এটাতে পুরোপুরি ক্রেডিট দিব তাদেরকে, যারা এখানে এসে ঘটনাগুলো শেয়ার করছেন আপনাদের সাথে। সো তারা যদি না থাকতেন তাহলে এইরকম ভাবে হয়তো আমরা আপনাদেরকে আনন্দ দিতে পারতাম না। জনি আরিফ আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আকুল মুন্সিগঞ্জ থেকে, এবং তিনি বলছেন ভূত এফএম জোস হচ্ছে, এবং কজ ইটস অল অ্যাবাউট ঘোস্ট। ওকে, আচ্ছা। তামজিদ আমাকে SMS করেছেন, এবং তিনি একটু দুঃখ প্রকাশ করেছেন, তার মেসেজ পড়া হচ্ছে না, পড়ে ফেললাম। আমাকে ডিজে প্রসেনজিৎ SMS করেছেন ঢাকা থেকে। ব্ল্যাক বয় 69 আমাকে SMS করেছেন আমাকে। এছাড়াও দেখতে পাচ্ছি মনরি নাজিম, এছাড়াও আমাকে SMS করেছেন। আচ্ছা, SMS করেছেন কে? আচ্ছা, আপনার প্রবলেম কোথায়? আচ্ছা, লিসনাররা শুনতে চাইলে স্টোরিও স্টপ করবে না ভাই, স্টোরিটা আগে বলা হয়ে গেছে আমি যেহেতু জানি। সো আর এত রাত্রে কাউকে বিরক্ত করতে চাইলাম না। আলমাস আমাকে SMS করেছেন শিবচর থেকে। এছাড়াও আমাকে কাকলি SMS করেছেন শোভন মিরপুর 1 থেকে। শাউন আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হানিফ, এছাড়াও হিমন সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু বলবেন, আপনাকে চিনতে পারছি না। হাই, আমার নাম আহমেদ বাবু। আচ্ছা, ও তো আপনার তো মানে চিনি, গলা শুনে চিনতে পারলাম। ওকে, রাসেল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি अगेन। ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আজকে একটা মানে কাহিনী বলবো যেটা আমার স্টুডেন্টের কাছে শোনা। ওকে, ওর নাম রন্টি। তার আগে বলে নেই যে স্টোরি কিন্তু আসলে মানুষের কাছ থেকে শোনা। প্রায় অনেকে আজকাল বলছে যে ভাই এত ঘটনা কোথায় পান। আচ্ছা, আমি বলছি মানুষই বলে। হ্যাঁ, এনিওয়ে, তো রন্টির ঘটনাটা হচ্ছে এরকম। ওরা একটা বাসায় ভাড়া থাকতো, তখন সে স্কুলে পড়ে, লাইক 9-10 এরকম বিষয়। তো বাসাটা তখন উত্তরায় ছিল। তো উত্তরা আর কি আপনার মানে ওই জায়গাটা তখন এতটা ডেভেলপ হয়নি, কিছু বাড়িঘর হচ্ছে আর কি। যে বাসাটা ভাড়া উঠছে ওরা, তো একদিন ওর বড় ভাই আসছিল বাসায় রাত্রে, তখন 8টা-9টা বাজে। তো এসে লিফট, বাসায় তখন নতুন লিফট লাগছে আর কি। তো লিফটের মধ্যে দেখে যে মানে লিফটম্যান বসা একটা লোক দাঁড়ায় আছে আর কি। তো উঠে ওই লোকটাই জিজ্ঞেস করলো কয়তলায় যাবেন। তো ফ্লোর বলে দিল যে আমি 4তলায় থাকি। তো দিল 4তলা প্রেস করলো, তো উঠলো। ঠিক 4তলা উঠলো, লোকটা দাঁড়ায় ছিল নর্মালি। তো যখন উপরে উঠছে লিফট থামলো, নামার পরও যখন লিফট থেকে বের হয়ে আসছে বাসায় সামনে আর কি, দরজা নক করতে বেল দিতেছে, দেখে লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ভিতরে মানুষ নাই। আচ্ছা,
মানে লিফট এমটি। আচ্ছা, মানে তার মানে ভেতরে কেউ ছিল না আসলে? না, এখন ও এটাতে খুব মানে আর কি অবাক হয়ে সে আবার ব্যাক করে গেছে লিফটের কাছে, যে দেখে যে লিফটটা নিচে নামতেছে। তো সে আবার বাটন প্রেস করছে, তো লিফট বাটন প্রেস করার পর আবার নামছে, আবার উঠে আসছে, কেউ নাই। ইউজুয়ালি ও তখন চিন্তা করলো কেউ যদি থাকতো নিচে নেমে চলে যেতে পারে, বাট 1 সেকেন্ডে ওর চোখে ভুল হওয়ার কথা বা সামথিং, বাট সে একদম স্পষ্ট দেখছে আর কি, মানে রন্টির বড় ভাই যে দেখছে আসলে লিফটে কেউ ছিল না। তো ওইটা হচ্ছে তার ফার্স্ট ওই বাসায় কিছু দেখা আর কি। আচ্ছা, এখানে আমি শুধু একটা ছোট্ট কথা বলবো যে লিফট জিনিসটা আমার কাছে খুব আজব লাগে, সবসময় আজব লাগে। মানে লিফটের মধ্যে সাধারণত সবসময় আমরা এরকম সবসময় হয় না যে আমরা অনেক মানুষের সাথে একসঙ্গে উঠি, বিশেষ করে বাসার যে লিফট, অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো একাই উঠি, অনেক সময় অনেক রাতে উঠি, চারিদিকে গ্লাস থাকে, আর গ্লাস যদি নাও থাকে, যদি তারপরে জিনিসটা স্বচ্ছ এবং রিফ্লেক্টিভ, হ্যাঁ, সুতরাং দেখা যায়, নিজেকে দেখা যায়। তো আমার সবসময়, আমি কোনো সময় তাকাই না ওইদিকে, আমি তাকালে মনে হয় যে আমার সবসময় লিফটটা খুবই আজব লাগে। আমার মনে হয় যে পেছনে কেউ আছে বা চারপাশে কাউকে দেখতে পাবো। আরেকটা ঝামেলা হয়, আমার সবসময় মনে হয়, এটা শুনলে অনেকে হয়তো হাসবেন, বাট আমার কাছে প্রচন্ড ভয় লাগে। আমি অনেকেই হয়তো আমার বন্ধু বান্ধবরা জানে, আমার কলিগরা জানেন, কিন্তু অনেকেই বাইরের কারো জানার কথা না এটা, যে আমি লিফটে সাধারণত একা উঠি না। আমার কাছে মনে হয় যে লিফট এই যে ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এটা না, লিফট আমার মনে হয় যে আমি উঠলাম, ওঠার পরে লিফট আমাকে একটা আজব জায়গায় যদি নিয়ে যায়। এরকম তো গল্প আছে, 13th ফ্লোর নাকি এটা, লিফটে যে অন্য একটা ডিমেনশনে সে চলে যায়। তো আমার কাছে সবসময় এরকম মনে হয় যে আমি হঠাৎ করে যদি অন্য কোথাও চলে যাই, জাস্ট অন্য একেবারেই অপরিচিত একটা জায়গায় চলে যাই, এবং লিফটের দরজা খোলার পরে আমি আসলে কি দেখবো। আমার সঙ্গে কেউ থাকলো, আমার লিফটের দরজা খোলার সময় ঠিক প্লেন যখন ল্যান্ড করে তখন যেরকম একটা মানে মানুষের মধ্যে ভয় থাকে, ল্যান্ড করার পর শান্তি, তো লিফটের দরজা খোলার আগ মুহূর্তে আমার মধ্যে এরকম ধরনের ঝামেলা শুরু হয়। এবং কোথায় গেলাম, কোথায় যে মানে গেট খুললো, কোথায় যায় আবিষ্কার করবো। একদম, মানে আমার কাছে খুবই 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 ভয়ঙ্কর লাগে এই ব্যাপারটা, যে লিফটে যখন খুলছে তখন সামনে কি দেখবো। যাই হোক, তো এটা ছিল পুরো মানে একদম জাস্ট প্রথম ঘটনা ওই বাসায়। ওই বাসা, রাইট। তো ওই বাসাতে সাধারণত এর মধ্যে যা এক্সপিরিয়েন্স করছে ওর ভাই মূলত এক্সপিরিয়েন্স করছে আর কি। আর এর আগে ওর ভাইয়ের এরকম কোনো প্রিহিস্ট্রি ছিল না, যেটা নাকি মানে আগে কিছু দেখছে বা সামথিং যেটার কারণে হচ্ছে, সেরকম কিছু না। তো যেটা হলো যে ওর ভাই যে রুমটাতে ঘুমাতো, রুমটা ছিল কর্নারে, বাসার একদম কর্নারে, এবং আপনার বাসার এক পাশে কনস্ট্রাকশন, মানে অন্য বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এর কিছু কাজকর্ম দেখা যাচ্ছে, আর কিছু না সামনে রাস্তা, আর একটা গাছ ছিল, বড় গাছ। তো ওর ভাই একদিন রাতের বেলা দেখতেছে, মানে সে রাত 2টা পর্যন্ত জেগে থাকতো, 2টা-3টা। তো ঘুমানোর জন্য আয়োজন করছে, লাইটটা নিভাই দিছে। তো হঠাৎ করে তাকায় দেখে ঠিক দরজাটা, যে বাসার যেই রুম যে ঢুকে দরজার সামনে হঠাৎ করে মনে হচ্ছে গাঢ় কুয়াশার মতো, মানে বেশ কালো একটা শেপ, কোনো কিছু, ইটস লাইক মানে মানুষও না, আবার একটা মানে অবয়ব আর কি, একটা বেশ লম্বা একটা অবয়ব দরজার থেকে ডানা বেঁধে দাঁড়ায় গেল, বেশ উঁচু, এবং এটা আস্তে আস্তে দুলতেছে ওখানে দাঁড়ায়। আচ্ছা, মানে ও প্রথমে একটু ভয় পাইছে, হ্যাঁ, যে কি জিনিসটা কি, মানে হি গট রিয়েলি স্কেয়ার্ড, এবং এতটাই ভয় পেয়েছিল যে ও হঠাৎ চিন্তা করতেছে যে বিছনার থেকে নামবে, সেরকম সাহস ছিল না। আচ্ছা, তো একবার তার মাথা লজিক কাজ করলো, এমন কি হতে পারে যে আমার বাসার পিছনে গাছ আছে, গাছ কোনোভাবে আলোর থেকে একটা ছায়া পড়তেছে এই পাশে, এটা কি হতে পারে? তো সে তাকায় দেখলো না, দরজা যে জানলা যে কার্টেন গুলো তো আসলে ভারী কার্টেন, ওখান থেকে কোনো আলো বা ছায়া আসতেছে না। তো ওই মোমেন্টে সে কিছুক্ষণ তাকায় থাকলো ছায়াটার দিকে তাকায় থেকে সে আর সাহস সঞ্চার করতে পারলো না। তো ও মাথা নিচু করে মাথাটা নিচের দিকে দিয়ে শুয়ে গেছে বালিশে, ভয়ই একসময় সে ঘুমায় গেছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ডে। তো এরকম মানে মাঝখানে আরো ছোটখাটো করছে, ওটা বললাম না। নেক্সট ডে এই জিনিসটাতে আসি, ছায়া দেখাটাই কি করলো পরে। তো এই ছায়ার ব্যাপারটা কি, ও না কয়েকদিন পরপরই ওই ঠিক দরজার ওই জায়গাটায় ছায়াটা দেখে, এবং তখন ও বাসায় শেয়ার করলো যে বাপ মাকে, যে এরকম যে আমি এরকম দেখি যে আমার দরজার সামনে ছায়া আছে। তো বাসায় বলছে যেগুলো কোনো ব্যাপার না, দোয়াটা পড়ে ঘুমাবা, মানে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটা এরকম কিছু না, হয়তো তুমি মনের ভুলে কিছু দেখতেছো বা ছায়া বা সামথিং। তো এরপর যেটা হলো, ও একদিন আবিষ্কার করলো যে শোয়ার পরে, মানে তখন ঘুমায় গেছিল, হঠাৎ চোখ মেলে দেখে ওর বিছানার চারিপাশে 3টা-4টা এরকম ছায়া,
এবং এবার সে বুঝতে পারতেছে যেগুলো মানুষের মতো আকৃতি এবং বেশ উঁচু, প্রায় আপনার ফ্যান আছে না, ফ্যানের সমান হাইটের। তো ও প্রচন্ড চিৎকার করে উঠছে। চিৎকার করাতে দেখা গেছে অন্য রুম থেকে মানুষজন আসছে, মানে আসার পর সবাই দেখছে কিছুই নাই, গেট খুলে গেট লক করতো না, ঢুকছে দেখ কিছুই নাই। তো বেশ ভয় পেয়েছে, রুমটাই চেঞ্জ করার চিন্তা করছে, মানে থাকবে না। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে, ওর ভাই একদিন ছাদে গেছে বিকালে, বিকাল মানে কি, মানে বিকালটা পড়ন্ত বিকাল ছিল আর কি। ওই সময় ছাদে গেছে বাসা, যে উঠছে, ছাদে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে যে একটা ছেলে দাঁড়ানো বাসা। তো ছেলেটা দাঁড়ায় আছে, তো হাঁটতেছে হাঁটতেছে, ছেলেটা ওকে জিজ্ঞেস করতেছে আপনারা কয়তলায় থাকেন, বলে 4 তলায়। তো বলছে আপনারা কয়তলায় থাকেন, বলছে যে আমরা 6 তলায় থাকি, 1 তলা উপরে। তো বলতেছে যে ওকে আমরা একদিন আসছি, মানে মাসখানেক হয়েছে এখানে আসছি, আপনারা আছেন? আমরা অনেকদিন ধরে আসছি এখানে, লং টাইম। এই 2-4টা কথাবার্তা বললো, বলে টলে ওই ছেলেটা চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবে সময় ছেলেটা চলে গেছে। তো চলে যাওয়ার পরে ওর ভাইও আজানের পরে বেশিক্ষণ থাকে না, নামছে। তো নামার পরেও দরজা লক করতেছে, তালা। তো দরজা লক করতে যে ওর হঠাৎ করে খেয়াল হলো এই দরজাটা তালা মারা ছিল, তালা খুলে ঢুকছিল ছাদের মধ্যে। ওই ছেলেটা কিন্তু ওই তালা মারা অবস্থায় ছাদের মধ্যে ছিল। হাউ কুড়ি গেরেন, সে ঢুকছে কিভাবে? তাই তো ওখানে কারো থাকার কথা না। তখন ওর শরীর পুরো কাটা দিয়ে উঠছে, কাটা দিয়ে উঠছে। ও বাসা থেকে নামছে, নেমে বাসায় যে এই ঘটনাটা শেয়ার করছে। তো এরপরে ওই বাড়ির যে একটা কেয়ারটেকার ছিল, বুড়া আর কি, সে মানে দারোয়ানের খোঁজ খবর অন্য জায়গায় থাকে। তো তাকে একদিন চেপে ধরছে রন্টির আব্বা, যে কি ব্যাপার, আমার ছেলে এরকম এই বাসায় এরকম এরকম জিনিস দেখতেছে, ঘটনা কি কিছু বলেন? বলে না ভাই কিছু না, মানে এগুলা ফালতু, আপনার কি দেখেন? বলে ছাদের উপরে এরকম। খবর নিয়ে দেখা গেছে 6 তলাতে এখনো মানুষ থাকে না। আচ্ছা, এটা সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার, 6 তলার মধ্যে কোনো মানুষ থাকে না, ওইটা একটা রেডি ফ্ল্যাট, এখনো মানুষ উঠে নাই। তো বলছে যে এরকম এরকম ঘটনা ঘটছে, এটা কি ব্যাপার এসে? সে বলে কিছু না। তো ওর ভাই ওই সামনে দোকান ছিল আপনার, টং দোকান, সেখানে টং দোকানে যে একদিন জিজ্ঞেস করছে, তো বলতেছে যে এই বাসায় তো আমরা থাকি, এরকম এরকম জিনিসপত্র দেখি। বলে যে আপনি এখানে থাকেন, এই বাসাটা আসলে কিন্তু খারাপ, সুবিধার না। তো বলছে যে আমি এরকম একটা ছেলেকে দেখছি উপরে, ছেলেটার নাম মামুন, এরকম উপরে কথা বলছে। বলে এটা তো মামুনদের বাসা জায়গা ছিল, ওই ছেলে এখানে মারা যায়। যে আপনি যার কথা বলতে, তো বর্ণনা দিলে এরকম ছেলে দিচ্ছে। বলছে হ্যাঁ এরকম একটা ছেলে, মামুনরা এখানে থাকতো, ওদের জায়গা ছিল এখানে। আচ্ছা, ওদের এখানে গন্ডগোল হচ্ছে, গন্ডগোলকে মেরে ফেলছে ছেলেটাকে। আপনি ওকে ছাদে দেখছেন, তো প্রচন্ড ভয় পেয়ে যায় জিনিসটা, খুবই ভয় পায়। খুবই ভয় পাওয়ার পর আস্তে ধীরে ওরা ওই বাসাটা পরে ছেড়ে দেয়, ওই বাসা আর থাকে না আর কি। আচ্ছা, এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও যাবো আপা আপনার কাছে। আপনার আরো কিছু ঘটনা আছে, তার মাঝখানে আমি কিছু SMS পড়ে ফেলবো। তার নিয়ে উত্তরা থেকে SMS করেছেন আমাকে, এছাড়াও SMS করেছেন উইলিয়াম, তিনি SMS পড়ার জন্য অনুরোধ করেছেন। ইমরুল আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে। ফারুক আমাদের মুগ্ধা থেকে SMS করেছেন। দেবাশিস আমাদেরকে ময়মনসিং থেকে SMS করেছেন, বাবু ভাইয়ের অনেক প্রশংসা করেছেন। দুদুল আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। সাফায়েত সিলেট থেকে SMS করেছেন। রানা ও রাসেল আমাদের SMS করেছেন যশোর থেকে। এছাড়াও হৃদি আমাদের SMS করেছেন খিলগাঁও ঢাকা থেকে, আমাদেরকে SMS করেছেন প্রশান্ত। এছাড়াও মারুফ আমাদের SMS করেছেন। এছাড়াও আকিব ওয়ারি থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন কুলবয় হানিফ কুমিল্লা থেকে। এবং তিনি বলছেন যে আমার একটা স্টোরি আছে, আমি সেটা বলতে চাই। আপনি আপনার স্টোরিটা আগে ইমেল করে আমাদেরকে পাঠিয়ে দিন। যদি আপনার স্টোরিটা ভালো হয়, ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে একটা কল পাবেন। উদয় আমাদের SMS করেছেন সিটি ইউনিভার্সিটি হল থেকে। বাফি আমাদের SMS করেছেন ফ্রম হালিশহর চিটাগং থেকে। এবং আমাদেরকে SMS করেছেন হৃদয় খান নরসিংদী থেকে। এছাড়াও ইউনুস আমাদের SMS করেছেন আমাদেরকে শুভ বড়ুয়া, আমাদেরকে ফেসবুক ভূত SMS করেছেন আমাদেরকে সিলেট থেকে মিশু। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। সুতরাং আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the Futti. Hot FM, haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 12:32। আমি রাস্তার আছি সাথে এবং পাচ্ছি আপনাদের SMS এবং একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে প্রথম যিনি জয়েন করেছিলেন তার কাছে আবারও যাব। আপনার নামটা একটু বলবেন আরো একবার। আমি সামিয়া রাইখু। জি, আপনার পরবর্তী ঘটনাটা আমরা তাহলে শুনি। এবারের ঘটনাটা আমার নিজের, আমি নিজেই আমার সামনে দেখেছি। এটা 82 দিকের ঘটনা, মানে 82 দিকে নয়, 82তে স্পষ্ট মনে আছে। এই জন্যই যে আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো পরীক্ষার পরে আমার দুলাভাই টাঙ্গাইল জেলার নাগরপুর থানা, ছোট একটা থানা, পুরোটাই একটা জমিদার বাড়ির উপরেই ওই থানাটা হয়েছে, পরিত্যক্ত জমিদার বাড়ি। জমিদার বাড়ির যে মূল ভবনটা ছিল তার সামনে বড় পুকুর, সেই জমিদার বাড়িরটাই আপনার হসপিটালের মূল ভবন। ওখানে আমার দুলাভাইয়ের পোস্টিং, সে ডাক্তার, সরকারি গভর্নমেন্ট ডাক্তার। তো সে আমাকে ইনভাইট করাতে আমি ওখানে যাই। তো সেটা আপনার টাঙ্গাইল থেকে বাসে যেতে হয়, তারপরে ধলেশ্বর নদী পার হয়ে আপনার তখনকার সময়ে রাস্তা কাঁচা এবং গরুর গাড়ি দিয়ে যেতে হতো ধলেশ্বরী নদী পার হয়ে। আর ওই এলাকায় রাতেও আপনার বাসে ডাকাতি হতো, এরকম সেই সময় ভয়ঙ্কর জায়গা। তো আপনার ওই জমিদার বাড়িতে যখন আমি যাই, যেই আমার খুব মানে ভালো লাগছে যে পুরো এলাকাটাই জমিদার বাড়ি। অনেক বিল্ডিং আছে জমিদারদের সামনে, এই সিংহর ছবি, নারী মূর্তি, এরকম ঘোড়া বিল্ডিং আছে। তাদের মূল তারা যে জমিদাররা বসে বৈঠক করতো সেই বিল্ডিং আছে, সেটা থানার প্রশাসনিক ভবন ছিল। হসপিটালটা যেটা, তার দুই দিকে আপনার ডাক্তাররা থাকতো, যে বিল্ডিং গুলো সেগুলো অনেক হাই, মানে একতলা, এখনকার দুতলার মতো বড় বড় বিল্ডিং গুলো। তো আমি ওখানে যাওয়ার পর সব ডাক্তার, আরেক ডাক্তারের শালী আছে, আরেক ডাক্তারের মেয়ে আছে, আমার এই সমবয়সী, সবাই মিলে বললো যে আমরা একটা পিকনিক করি, দুপুরে সেই উপলক্ষে সবাই খেয়ে দেয়, সন্ধ্যার দিকে আমরা পিকনিকের পরবর্তীটা বেড়ানোর জন্য যে সব ঘুরে ঘুরে দেখব। তো আমরা হসপিটালের পেছনে বড় একটা মাঠ, সেই মাঠ পেরিয়ে আরো দুটো বিল্ডিং পেরিয়ে আপনার একটা রাস্তায় উঠে কিছু দূর যাওয়ার পরে একটা বিশাল বড় পুকুর। সে পুকুর নিয়ে অনেক কথা ওখানে আছে, যে পুকুরে অনেক কিছু ঘটতো। তো সেই কৌতূহলে আমরা পুকুরটা দেখতে যাই। তো পুকুরটা দেখে যখন আমরা ফিরে আসি, তখন মাগরিবের আজান পড়ে যায়। আমরা সবাই বাসায় চলে আসি। বাসায় আসার পর আমাদের মাঝে ডাক্তার নবী ডাক্তার, স্পষ্ট মনে আছে, তার মেয়ে আমারই সমবয়সী, দেখতে বিউটিফুল, এবং মেয়েটা অনেক শান্ত। ও যে ফাজলামি করে বা দুষ্টমি করে এরকম করবে, এটা কখনোই ভাবা যায় না। তো সেই মেয়ে হঠাৎ করে পরের দিন ভোর থেকেই জানালার কাছে দাঁড়িয়ে থাকতো। তো অনেকক্ষণ ধরে জানালার কাছে দাঁড়িয়ে আছে, ওর মা ডাকছে যে তুমি আসো, মুখ হাত ধো, কিন্তু সে শুনছে না। তো ওর মা বলে তুমি কি দেখো জানালার কাছে? তো বলে দেখো, ওখানে দাঁড়িয়ে দেখো যে ডাকছে আমাকে কয়েকটা লোক। আমি তো যাবো না, দেখো না আমাকে ডাকছে। ওর মা বলে কই, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায়, তুমি কই দেখছো? আন্তাজি বলো, আসো এদিকে আসো। বলে না, আমি বললাম তো দেখো না ডাকছে। একটু রাগ হয়ে যাচ্ছে। তো সামনে একটা তাল গাছ ছিল এবং সামনে যে বিল্ডিংটা ওদের জানালা বরাবর, সেটা ঘোড়া বিল্ডিং বলতো। সেই সময় জমিদারদের ঘোড়া এবং হাতি এগুলো থাকতো, দোতলা বিল্ডিং, এখন ওটা পরিত্যক্ত। তো ওই দিকেই সে জানালার কাছে বরাবর দাঁড়িয়ে থাকতো। তো ওর আম্মা একটু বিরক্ত হয়ে গেছে, আসো হাত ধরে টেনে নিয়ে আসতেছে, ওর মার দিক বরাবর চুপ করে তাকাচ্ছে। তো ওর মা একটু ভয় পেয়ে গেল যে আমার এত শান্ত লক্ষ্মী মেয়েটা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন। তো ওনার শাশুড়ি আবার ওনার কাছে রাখতো, দৌড়িয়ে বলছে মা দেখেন না, ওর নাম নার্গিস, মেয়েটার নাম। বলে নার্গিস কেমন করছে দেখেন না। তো বলে কি করছে এরকম? ঠিক আছে, তুমি ওকে একটু নামাজ পড়তে বলো, কোরআন শরীফ পড়তে বলো, ঠিক হয়ে যাবে। তো ও এসে বললো, ওর মা বললো যে নার্গিস তুমি যাও, মুখ হাতে নামাজ পড়তে বসো। তো ওর মতো সেই আবার জানালার কাছে দাঁড়িয়ে থাকলো। তো ওর মা খুব টেনশন। পরে মোটামুটি সবাই ধীরে ধীরে যখন দিন হতে থাকলো পরিষ্কার, ওর মা আমার বোন
যেহেতু তার কলিকের মিসেস ভাবি ডাকে, তো বললো ভাবি আর ওই ভদ্রলোক ডাক্তার নবী, সে ডাক্তারদেরকেও আরো তার কলিগদের বললো যে আমার মেয়েটা হঠাৎ করে এরকম কেন করছে বুঝতে পারছি না, অসুস্থও না হয়, সে সকাল থেকে এরকম করছে। তো সারাদিন এভাবেই চলে গেল। পরের দিন আবার সেম ঘটনা, ও জানালার কাছেই দাঁড়িয়ে থাকে এবং একা একা মুখ দিয়ে কথা বলে। তো ওর মা খুব চিন্তিত, আমাদেরকে বলল, আমরা ওকে দেখতে গেলাম। তারপরে বিকালের দিকে আমার বোন বললো যে ওকে ইজি করার জন্য চলো তোমরা সবাই মিলে ক্যারাম খেলো। তো আরেক ডাক্তারের শালি ছিল, আরেক ডাক্তারের মেয়ে ছিল এবং আমি, তো সবাই মিলে ক্যারাম খেলতেছি। কম্পাউন্ডারের একটা মেয়ে ছিল, নাম বকুল, আমার স্পষ্ট মনে আছে, হিন্দু ছিল। ও আমাদের চেয়ে একটু সিনিয়র, ও ছিল কাছে। তো আমি কি ক্যারাম খেলবো, আমি শুধু ওকে অবজার্ভ করছি। ও একদম চুপচাপ, এমনিতেও মেয়েটা অনেক লক্ষ্মী, চুপচাপ, তার মধ্যে আরো চুপচাপ হয়ে গেছে। তো খেলছে, খেলায় ওর একদম মন নেই। তো আমি ওর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখে কি ও ধীরে ধীরে মুখ দিয়ে কথা বলছে। কি কথা বলতেছে আমি শোনার চেষ্টা করছি। তো ও এটুকু বলতেছে যে না আমি যাব না, আমি যাব না। আবার হঠাৎ করে বল, না আমি বললাম তো আমি যাব না, এরকম মানে রাগ হয়ে বলতেছে, আবার মুখ বন্ধ করছে। তো আমি হঠাৎ বললাম কি, নার্গিস তুমি কার সঙ্গে কথা বলো, এগুলো কাকে বলো? নার্গিস বলে কি, কই আন্টি আমি তো কোনো কথা বলছি না, যেহেতু আমি ওর আব্বুর কলিকের আর শালি, সেই জন্য ও আমাকে আন্টি বলে। কই আন্টি আমি তো কিছু বলছি না। না তুমি বলছো। আমি দৌড়িয়ে আপাকে বললাম যে আপা দেখেন না নার্গিসকে কি যেন বলতে চাল্লা, ওকে বাসায় পাঠিয়ে দেন। তো আপা বললো ঠিক আছে নার্গিস তুমি যাও। তো আমরা সবাই মিলে ওকে এই সামনে 2 বিল্ডিং পরে ওদের বাসা তো দিয়ে আসলাম। তো তারপরের দিন আবার ওই যে প্রশাসন মেন জমিদার যে বিল্ডিংটা, সেটার মধ্যে একটা অষ্টধাতুর তৈরি মূর্তি ছিল। সেই সময় জমিদারের এক বোন ছিল, 9 বছর বয়সে বিধবা হয়, 9 বছরে বিয়ে হয়, 10 বছর কি 11 বছরে সে বিধবা হয়ে যায়। ওই মূর্তিটাকে সেই মেয়ে পাহারা দিত। তো সে এখন বৃদ্ধ হয়ে গেছে, তাকে মেরে আপনার ওই মূর্তিটা চুরি হয়। সেই সময় 82 সালে পেপারে উঠে এসেছিল। তো আমরা সেটা দেখতে যাই এবং ও নার্গিসের কথাটা আমরা একদম চাপা পড়ে যাই। এদিকে নার্গিসের মা তো মেয়েকে নিয়ে খুবই টেনশন। আমরা ওখান থেকে আসার পর এসে দেখি শুনি নার্গিসের মা কান্নাকাটি করতেছে। কি হয়েছে? ওই মেয়ে আপনার খাটের উপর বসে আছে। ওর মা নাকি বলেছে যে তুমি এইভাবে জানালার কাছে সারাক্ষণ যে দাঁড়িয়ে থাকো, আসো। পরে খাটের উপর বসেছে। তো ওর মা ভাবলো যে আমি কোরআন শরীফ পড়তে বলি, তাহলে বোধহয় ঠিক হয়ে যাবে। যেই কোরআন শরীফটা ও খাটের উপরে পা উঠে বসে আছে, যে ওর মা কোরআন শরীফটা ওর কাছে নিয়ে গেছে, সে পাটা দিয়ে কোরআন শরীফটা লাথি দিয়ে সরিয়ে দিল। আর এত বড় বড় চোখ করে সে ওর মার দিক তাকিয়ে দিল। ওর মা তো ভয়ে শেষ। তারপরে সে আরো কি করলো, তার চুলগুলো সিল্কি এবং লম্বা, সে পুরো চুলগুলোকে সামনের দিকে এনে একদম মাথা হেট করে বসে রইল। তো আমরা সবাই শুনলাম এরকম, যে আমি নিজে যে দেখি সে খাটের উপর বসে আছে এরকম চুলগুলো সামলে দিয়ে। যদি কেউ চুল সরিয়ে দিচ্ছে সামনে থেকে, নার্গিস তুমি এরকম করছো কেন, সঙ্গে সঙ্গে এই বড় বড় চোখ করে সে তাকিয়ে আছে। কারোর সঙ্গে সে কোনো কথা বলছে না এবং সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো আমরা তো সবাই বললাম এরকম করছে যে মেয়েটা এত শান্ত, এত চুপচাপ, ও যে ঢং করবে বাইরে, সেরকম ধাঁচের মেয়েই নয় সে। তারপরে তো ওর মা খুব টেনশন। তারপরের দিনের ঘটনা আরো ভয়ঙ্কর। সকালে দেখে সেই তাল গাছের উপরে এই মেয়ে বসে আছে। তারপরে কি এই মেয়ে কখনোই তাল গাছে উঠতে পারে না, হয়তো সে কি করে তাল গাছে উঠে গেল। তো যাই হোক, তাকে তাল গাছ থেকে নামানো হলো। এভাবে ধীরে ধীরে সে মেয়ে খাওয়া দাওয়া করে না, কোনো কাজ করে না। দেখা যায় সারাক্ষণ সে ওই আপনার জানালা দিয়ে জাস্ট তাল গাছের দিকে তাকিয়ে থাকে আর মুখ বিড় করে কথা বলে, আর না হলে খাটের উপরে বসে সে চুলগুলো সামনে এনে বসে থাকে। দুটোই তার কাজ। ওই জোর করে যদি ওর মা একটু খাইয়ে দেয়, সে কোনো কথা বলে না। ধীরে ধীরে তার কথা বন্ধ হয়ে গেল, একদম চুপচাপ। তো তারপরে যাই হোক, আমি শুনেছি আমার বোনের সঙ্গে আমি ওখানে এক পীর ছিল, তার বাড়িতে গেলাম, যে শুনি যে পীর নাই, বাড়ির থেকে অন্যত্র কোথায় কাজে চলে গেছে। তো সেই জন্য আর আমাদের ওর জন্য কিছু করা হলো না। তারপরে আমি ওখান থেকে আমার ছুটি শেষ, আমি চলে আসি। কি হয়েছে আমি আর
বলতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বাবু ভাইয়ের কাছে আবারও ফিরে যাচ্ছি এবং তার কাছে আমরা নেক্সট ঘটনা শুনবো। আর এর মাঝখানে কিছু SMS ও পড়ে ফেলতে চাই। আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে সাদিয়া লিখেছেন, ভাইয়া কেমন আছেন, আজকে ভূত FM তার কাছে দারুণ লাগছে। এছাড়াও সোহাগ খান লিখেছেন, ভাই আমার কিছু ঘটনা রয়েছে, আমাকে ইমেল অ্যাড্রেসটা জানাও। এছাড়াও অনেকেই দেখছি মানে এই ঘটনা জানতে চেয়েছেন যে কিভাবে ঘটনা পাঠাবেন। যেমন ইমন আমাদেরকে লিখেছেন যে তার কাছেও তার কাছের মানুষের অনেক ঘটনা রয়েছে। বাপ্পি, আচ্ছা, এছাড়াও আমাদেরকে তনুশ্রী SMS করেছেন, তিনি তার কাছে ভূত FM ভালো লাগছে, তিনি বলছেন কন্টিনিউ ইট। আবির লিখেছেন, ভাই ভয় পাচ্ছি না। আমাদেরকে এছাড়াও লিখেছেন যে এছাড়াও আরো অনেকেই, যেমন শিপলু, তিনি বলছেন যে তার কাছে অনেক ধরনের সত্যি ঘটনা রয়েছে এবং তিনি এটা পাঠাতে চান। তো আমি বা আপনাদের সবাইকেই বলবো, যারা পাঠাতে যাচ্ছেন ঘটনা, তাদেরকে বলবো যে আপনি আপনার ঘটনাটি পাঠানোর জন্য আমাদেরকে ইমেইল করতে পারেন এবং ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি BHTTFM@radioforti.fm। যাই হোক, আমরা তাহলে একটা ভয়ের ঘটনায় যাই, নেক্সট একটা ভয়ের ঘটনায় যাই এবং বাবু ভাই আমাদের সাথে আছেন এবং তিনি নেক্সট ঘটনাটা বলবেন। ইন দ্য মিন টাইম আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলে মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনা যেটা বলবো এটা বেশ আগের ঘটনা। হ্যাঁ, এটা আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা, অনেক আগেই শুনছিলাম ঘটনাটা। তো এটা তখন ছিল শীতকালে সবাই পিকনিকে যায়। তো এলাকার থেকে অনেকে পিকনিকে গেছে আর কি, বাসে করে। জায়গাটা সম্ভবত আপনার ওই ভাওয়ালের গড় এরকম কোথাও জায়গা আর কি, ওই সাইডে। তো যাওয়ার পর পিকনিকে সবাই ওখানে মানে গাড়িটাই পার্ক করার পর সবাই বের হয়ে নিজেদের মতোই করতেছে। তো আমাদের যে বড় ভাই ছিলেন উনি ওই একবার আপন মনে হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন আর কি, গাছগাছালির মধ্যে। আচ্ছা, তো হাঁটতেছেন, দেখতেছে এক সময় বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছে, যেখানে নাকি আশেপাশের মানে মানুষজন থেকে সারা শব্দ থেকেই উনি অনেক দূরে। উনি খেয়াল করতেছে এটা সেটা। তো ওখানে উনি ময়ূরের পালক পেল একটা। তো বুঝলো না এটা কি এখানে ময়ূর ছিল বা এটা কেউ ফেলে গেছে সামথিং। তো ওইটা উনি নিল, নিয়ে উনি আবার হাঁটতেছে, হেঁটে হেঁটে যাচ্ছে। দেখে একটা জায়গায় দূরে কি জানি দেখা যাচ্ছে, বেশ একটা মানে হট্টগোলের মতো, বেশ একটু ফাঁকা গাছগাছালির মধ্যে। তো উনি দেখে বেশ কালো কালো। তো উনি মানে মনে হচ্ছে অনেকগুলো মানুষ থেকে। উনি যখন হেঁটে যাচ্ছে, যে জায়গাটা গাছটা হালকা হয়েছে ওই জায়গার জন্য প্রচন্ড ধাক্কা খেয়ে মানে ভেতর থেকে দাঁড়ায় গেছে। সিন দেখে, সিনটা কি? সিনটা হচ্ছে আপনার প্রায় 10-12 জনের একটা জটলা, প্রত্যেকেই মানুষই লম্বা লম্বা, কিন্তু হাইট একটু অ্যাবনর্মাল, 8-9 ফিটের মতো, এবং এদের চুলগুলো সব বড় বড়, রাইট? কালো ড্রেস পরা, মানে কালো কাপড়, কালো চুল, পুরো বড় বড় মেয়েদের মতো একদম কোমর পর্যন্ত চুল, এবং মানে মুখটা কালি, মনে হয় কালি লেপে রাখছে যে সেরকম। আর হাসতেছে যে দাঁতগুলো প্রচন্ড সাদা, মানে কন্ট্রাস্টটা খুবই এবং এরা মানে জটলা হয়ে ঘুরতেছে, নাচতেছে আর কি, মানে জাস্ট লাইক মানে রিচুয়াল বা একটা ফানের মতো করতেছে। এবং এটা আপনি প্রথম দেখা হয়তো মানুষ মনে হয়, যেহেতু তাদের ডিমেনশন আমাদের মতো, 4 হাত পা। বাট যখন আপনি হাইটটা দেখতেছেন তাদেরকে, মানে এটা হিউম্যান না। তো উনি যখন ওখানে যে মানে দেখে সিনটা দেখে ধাক্কা খেয়েছে, উনি যখন তাকায় আছে, ওরা ওনার উপস্থিতি টের পেয়েছে এবং ওদের মধ্যে কয়েকজন ওনার দিকে ফেরে তাকায় আছে, কিছু বলতেছে না, তাকায় আছে। তারপর একসাথে হাসি শুরু করছে। হাসির যে সাউন্ডটা, এটা খুব বিদঘুটে টাইপের, মানে ইটস লাইক মানে আপনার কোনো ভারী সাউন্ডও না, হালকা মানে বেশ একটু হাই পিচের ভারী সাউন্ড। ওই সময় উনি ছেড়ে দৌড় দিচ্ছে, চোখ বন্ধ করে, আর কিচ্ছু নেই। বাট কিন্তু উনি হাসিটা শুনতেছিল টু দ্য এন্ড পর্যন্ত, যখন নাকি বেশ মানুষজন দেখে ফেলছে ওই পর্যন্ত এসে উনি মানে ওনার ইসের সামনে এসে পড়ে গেছে। পড়ার পর অনেকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তো অনেকক্ষণ বলতে পারেনি। তারপর বলছে যে এরকম কি দেখছে। তো সাথের যারা ছিল ওরা কয়েকজন মিলে হেঁটে ওইখানে গেছে, কিচ্ছু নেই, জায়গাটা পুরোপুরি ফাঁকা একটা জায়গা, এবং ওরকম আর কি। আচ্ছা, এটা হচ্ছে এটা ছিল একটা ঘটনা। ওকে, থ্যাংক ইউ। আমরা আরো কিছু SMS পড়তে চাই। আমাদেরকে MC তুষার SMS করেছেন এবং
আমাদেরকে কাজী SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি, এবং আমাদেরকে তারেক SMS করেছেন আমাদেরকে। এছাড়াও স্পেস নওশিন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মণিপুর থেকে আচ্ছা সালগি। এছাড়াও আমাদের SMS করেছেন ডেড সাগর, SMS করেছেন আরিফ ও শরীফ মিরপুর 1 থেকে, এবং আমাদেরকে SMS করেছেন বিশ্বজিৎ নরসিংদী থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন বিপ্লব জহির, আমাদের SMS করেছেন ওয়েস্ট রাজাবাজার থেকে। এছাড়াও ইসলাম আমাদের SMS করেছেন সুনীল সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে জুলিয়াস সিজার SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন সাদাফ। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। নতুন কিছু গেস্ট আছে আমাদের, তাদের ঘটনা আমরা শুনবো, তবে তার আগে আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে। সো আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আর যারা SMS পাঠাতে চান তাদেরকে তো বললামই যে কিভাবে পাঠাতে হবে। আর যারা ইমেল পাঠাতে চান, অনেকেই আজকে লিখছেন যে তাদের কাছে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো তারা আমাদের সাথে শেয়ার করতে চান। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। এই হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে ফিরে আসছি নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:52। আমি রাস্তায় আছি সাথে এবং একটার পর একটা আপনাদের SMS পাচ্ছি, সেই সাথে আমরা একটার পর একটা ঘটনা শুনছি। কোনো ঘটনা আপনাদের ভালো লাগছে, কোনো ঘটনা ভালো লাগছে না। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন গেস্ট এখানে উপস্থিত আছেন তার কাছে, এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি সোহানুর রহমান অনন্ত, আমি এসেছি ঢাকা সোনিয়াকড়া থেকে। ওকে, আপনার প্রথমে কোন ঘটনা দিয়ে শুরু করছেন আপনি ভাই? আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বন্ধুর মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওকে, ঘটনাটি 2006 সালে কোন একটি সময় ঘটে। তারপরে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ওকে, আমার বন্ধুর মামা কোন একটি কাজে ঢাকা এসেছিলেন। তো সেদিন ছিল সোমবার। তো কাজটা শেষ করতে করতে ওনার প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যাবেলা উনি যখন যাবে, অর্থাৎ বাস স্ট্যান্ডে যাবে, তখন সে রাস্তার মধ্যে জ্যামে পড়ে। তো জ্যামে পড়ার একটা সময় সে যখন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায় তখন সে গাড়ি মিস করে। অর্থাৎ সেই উপজেলা, অর্থাৎ সেই জেলার উনি যে উপজেলায় নামবে সেই উপজেলার গাড়ি অলরেডি মিস করে। তো সে বিপদে পড়ে যায়, তার বাড়িতে যেতে হবে আজকে। তো সে কি করে অন্য একটি উপজেলার গাড়িতে উঠে, অর্থাৎ সেই জেলারই অন্য একটি উপজেলার গাড়িতে উঠে। তো মোটামুটি যখন সেই উপজেলা গিয়ে নামে তখন রাতটা প্রায় 10টা। তো 10টা বাজে নামার পর মোটামুটি গ্রামের বাড়িতে এমনিতেই সন্ধ্যাবেলায় সব বন্ধ হয়ে যায়। তো তখন রাত 10টা বাজে। তো মামা নেমে বেশ বিপদে পড়ে গেলেন, কারণ কোন গাড়ি এখন সেই উপজেলা যাবে না, অর্থাৎ মামা যে উপজেলা যেতে যাচ্ছে সেই উপজেলা যাবে না। তো মামা বেশ কিছুক্ষণ ওয়েট করে একটা সিএনজিকে দ্বিগুণ ভাড়া দিয়ে রাজি করান। তো সিএনজি দিয়ে যখন তিনি উপজেলা এসে পৌঁছান তখন রাতটা প্রায় 11:30 বাজে। আচ্ছা। তো ঢাকায় বৃষ্টি না হলেও মোটামুটি গ্রামের দিকে বৃষ্টি হয়েছিল বেশ, সেটা দেখে বুঝতে পারছিলেন মামা। তো সিএনজি ড্রাইভার মামাকে নামিয়ে দিয়ে আবার তিনি ঘুরিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। তো মামা বেশ একা হয়ে গেলেন, আশেপাশে সব দোকানপাট বন্ধ। তো সেই উপজেলা থেকে আরো ভিতরে মোটামুটি প্রায় 8 কিলোমিটার মতো ভিতরে তাকে যেতে হবে, অর্থাৎ কাঁচা পাকা রাস্তা মিলিয়ে। তো মামা চিন্তা করলেন যে দাঁড়িয়ে না থেকে বরং হেঁটে চলে যায়। তো মামা এভাবে হাঁটা শুরু করলেন। তো তিনি হাঁটছেন একা একাই হেঁটে চলছেন, কখনো কাঁচা রাস্তা কখনো পাকা রাস্তা। তো একটা সময় তিনি এমন একটি জায়গায় এসে পৌঁছলেন যে আশেপাশে কোনো বসত বাড়ি নেই, অর্থাৎ গাছগাছালি, যে জঙ্গল টাইপের জায়গাটা। তো মামা শর্টকাট করার জন্য জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পর মামা কিছু দূর গিয়ে লক্ষ্য করলেন যে হঠাৎ তার সামনে একটি বাচ্চা মেয়ে, অর্থাৎ 3-4 বছরের একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে, অর্থাৎ একবার এদিকে আসছে একবার ওইদিকে যাচ্ছে। তো মামা প্রথমে চমকে যায়, তার মাঝে তখন অন্যরকম কিছু চিন্তা ভাবনা আসেনি যে এত রাত্রে একটা মেয়ে করতে গেল। তো মামা ভাবতেছে যে নিশ্চয়ই আশেপাশে কোনো বাড়ি হবে, দুষ্ট মেয়ে আছে না, অনেক মেয়েরা বের হয়ে যায় ঘর থেকে। তো এটা চিন্তা করে মামা
আস্তে আস্তে বাচ্চাটা কাছে গেল, যতই কাছে আছে ততই বাচ্চাটা দুষ্টুমি করতে করতে পিছনে চলে যাচ্ছে। তো একটা সময় মামা মনে হলো যে আরো ভিতরে চলে গেল। তো যাওয়ার পরে মেয়েটা কি করলো, একটা গর্তের মতো সেখানে লাফ দিয়ে পড়ে গেল। তো মামা বললো যে মেয়েটা পড়ে গেল, হ্যাঁ কি হলো? তো মামা খুব দ্রুত হেঁটে সে গর্তের কাছে গেল। গিয়ে রাসেল ভাই মামা যা দেখলো, আসলে তার দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মামা দেখলেন আসলে যে গর্তটার মধ্যে বাচ্চাটা লাফ দিয়েছিল আসলে সেটা কোনো গর্ত নয়, সেটা একটা কবর ছিল, একটা কবর খোঁড়া। আর সেখানে কোনো বাচ্চা নেই, একটা ডেড বডি, অর্থাৎ সেটা হাফ, অর্থাৎ পায়ের থেকে বুক পর্যন্ত আছে, তার উপর আর কিছু নেই। আচ্ছা, বুকের ওপর পর্যন্ত নাই, তার মানে গলাও নাই, মাথাও নাই? মাথাও নেই, কিছু নেই। আচ্ছা, মামা দেখে বেশ অবাক হয়ে যান, হ্যাঁ বেশ ভয় পেয়ে যান। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ডেড বডিটা একটু নড়ে, একটু নড়াচড়া করে ওঠে। নড়াচড়া করে দেখে মামা ভীষণ ভয় পায় এবং একসময় সে ভয়ে সে দৌড়াতে থাকে। দৌড়তে সে অনেক দূর চলে এসে একটা বাড়ি দেখা পায়। বাড়িতে এসে সে মোটামুটি দরজা নক করে পরে লোকজন বের হওয়ার পরে মামা ঘটনাটা খুলে বলে ওই বাড়ির যে লোকজন ছিল তারা বলতেছে যে আসলে এদিকে তো এরকম কোনো বাচ্চা মেয়ে যাওয়ার কথা না এত রাত্রে, কারণ এদিকে তো কোনো বসত বাড়ি নেই, এদিকে আছে একটা কবরস্থান, অর্থাৎ জঙ্গলের পাশে একটা কবরস্থান আছে, এমনি কোনো বসত বাড়ি নেই। তো রাসেল ভাই তারপরে ওই মামা অর্থাৎ বন্ধু মামা তিনি ওই সাথে অর্থাৎ ওই বাড়ির যে লোকজন ওনাদের সাথে যায়, আবার ওখানে গিয়ে দেখে যে আসলে সেখানে কোনো বসত বাড়ি নেই, আর টোটালি ওটা একটা কবরস্থান, অর্থাৎ জঙ্গলের ভিতরে কবরস্থান, অর্থাৎ গ্রামের মানুষজন সেখানে কবর দেয়। আসলে এটি ছিল ঘটনা। এটা ছিল আপনার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের পরবর্তী একজন গেস্ট রয়েছেন, তার কাছে আমরা ঘটনায় যাব। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম রাশিফ। আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা, অবশ্যই। আমার ছোটবেলায় একটা বন্ধু, ওর নাম শাকিল, ওর সাথে প্রায় আমি 6 বছর পড়াশোনা করেছি আর কি। তারপরে ও কলকাতায় চলে যায়, মেনলি ওর বাসা কলকাতায় থাকে আর কি, ওরা ফ্যামিলি কলকাতায়। তো পড়াশোনা করে ওখানে কলকাতায় চলে যাওয়ার পরে তারপরে এমনি ফেসবুক এমনি যোগাযোগ হতো আর কি, মাঝখানে তেমন যোগাযোগ নেই, অন্য মানে কথাবার্তা হয় না, শুধু ফেসবুকে চ্যাটিং। তো ও হচ্ছে রেডিও ফুডটা অনেক বড় ফ্যান আর কি, ও মানে যেভাবে হোক ডাউনলোড করে সব পর্ব শুনে। তো আমাকে একদিন বলছে যে আমার একটা কাহিনী আছে, তুই বলে দে তাহলে ভালো হবে আর কি। তো যাই হোক, ওর কাহিনীটা এরকম, ও পড়াশোনা করছে হচ্ছে পাঞ্জাব ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। পাশ করার পরে স্বাভাবিকই যে একটু গ্র্যাজুয়েট ও চাকরি খোঁজে, কিন্তু পায় না আর কি। নতুন ফ্রেশার্সদের এক্সপিরিয়েন্স ছাড়া আসলে ইঞ্জিনিয়ারিং এত হয় না চাকরি। তো বসে থাকে 3-4 মাস বসে থাকে, চাকরি পায় না। ফ্যামিলি থেকে চাপ দেয়, কি ব্যাপার তুই পাশ করলি ভালো একটা ইউনিভার্সিটি থেকে, বাট চাকরি বাকরি পাচ্ছিস না। তো যাই হোক, ও ফ্রাস্ট্রেশনে ভোগে। যে তারপরে একটা অফার আসে, অফার মিনস ও একটা ছোট্ট একটা অফিসে একটা অফার করে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে আর কি, এটা কলকাতাতেই। তো এই ডিপার্টমেন্টটা মানে অফিসটা আর কি কলকাতা থেকে একটু দূরে, উপশহর বলতে পারেন ওটাকে আর কি, মানে গ্রামও না উপশহর। তো ওই এলাকাটা অনেক অলিগলিতে আপনার ছোট ছোট অফিস। তো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টটা মানে মেইন অফিস, হেড অফিসটা আপনার কলকাতাতে, শুধু প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টটা ওই অফিসে আর কি। তো ওইখানে ওকে দায়িত্ব দেয়। তো যাই হোক, অল্প বেতনের চাকরি হলেও যেহেতু বেকার বসে আছে, কিছু করা ভালো, তো জয়েন করার পর প্রথম দিন অফিসে যায়। অফিসে যাওয়ার পরে ওরিয়েন্টেশনে যখন বসে আর কি, তো সবাই কিভাবে যেন ওদিকে তাকায়। মানে ও প্রথমে ভাবে যে আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট জয়েন করলাম, এই জন্য মনে হয় কেউ তাকাচ্ছে। যাই হোক, ও মানে গায়ে লাগে না, ভাই আমার তো চাকরি নাই, যে হোক যেভাবে চলতে হতে হবে। তো ওরিয়েন্টেশন হয়, বসের সাথে সব বুঝে নেয়, কাজটা বুঝে নেয়। তারপরে ও ডেস্কে যায়। ডেস্কে বসার পরপরই ওর পিসি থাকে, সবকিছু থাকে। মানে ও কেমন যেন একটা অনুভব করে, মানে একটু আনইজি ফিল করে আর কি। ব্যাপার না, শাকিল এখন মানে মেনে চলে আর কি, যে আমার কাজটা করতে হবে, যেরকম করে মানে মানানসই না হলেও আমাকে কাজটা করে যেতে হবে টাকা পাওয়ার জন্য সামথিং। তো অফিস শুরু করে এরকম। তো পরের দিন না, মানে 1 সপ্তাহ পরে আর কি কিছু ঘটনা ঘটে থাকে। তো প্রথম ঘটনা এরকম, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ কিন্তু অনেক থাকে, এই ফিনান্স হোক যা সামথিং হোক, অনেক রাত পর্যন্ত থাকতে হয় থাকে। আর ওই ডিপার্টমেন্টে মানে বস আর হচ্ছে শাকিল, তো এই জন্য মানে বেশিরভাগ কাজই ওকে দিয়ে যায় বস, আমি চলে গেলাম তুমি এটা করে দিও। তো স্বাভাবিকই রাত 10টা পর্যন্ত ও ফ্রেশার্স, ওকে বলতে পারে না যে না বস আমি পারবো না বা এরকম কিছু নেই, তো থাকতে হয়। তো একদিন 10টা বেজে যায় রাত। তো
ওই সময় অফিসে শুধু ও আর গার্ড, আর কেউ নেই। কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে ওদের হচ্ছে 5-6টা চার্জার থাকে, জেনারেটর নেই অফিসে, ছোট্ট অফিস তো জেনারেটর নেই, চার্জার জ্বালিয়ে দেন নর্মালি। কারেন্ট চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে গার্ড ও লাইট জ্বালায় আর কি, কিন্তু দেখা গেল যে অনেকক্ষণ হয়ে গেল গার্ড আর লাইট জ্বালাচ্ছে না। তো ডাক দেয়, গার্ড লাইটটা জ্বালাও, কিন্তু মানে গার্ড কোনো সাউন্ড নেই, কেউ কিছু নেই। হঠাৎ করে দেখে যে কি কোনো একটা বাতাস এই রুমের মধ্যে প্রবেশ করছে আর কি, মানে মনে হচ্ছে ঠান্ডা লাগছে ওর। আর হঠাৎ করে ডেস্কের যে মানে আপনার ডেস্কের সামনের চেয়ার এবং আরো কয়েকটা চেয়ার কেউ মনে হলো যে টান দিলে একটা শব্দ হয় না, এরকম একটা শব্দ হলো। তো শাকিল বলছে কে? প্রথমে হচ্ছে গার্ড। অন্ধকার কিন্তু জায়গাটা পুরো গলির মধ্যে, তো মানে কোনো ইয়ে নেই আর কি, চাঁদের আলো বা যেটাই হোক পুরোপুরি অন্ধকার। তো বলছে কে ওখানে? কেউ কোনো কথা বলে না, শুধু মনে হলো যে কেউ একজন আছে, ডেস্ক টানছে। তো হঠাৎ করে কেউ একজন বলে উঠতেছে যে এত রাতে তুমি কি করছো এখানে? তুমি এত রাতে বসে কাজ করছো, বাসায় চলে যাও। এবং এটা অনেক গম্ভীর এবং আপনার মানে কেমন একটা সাউন্ড, ভয়েস, ওর ভয়েসটা একটু অন্যরকম ছিল। তো এরপরেও ভয় পায়, অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে গার্ড বলে। তখন গার্ড দৌড়াতে দৌড়াতে চলে আসে এবং মোমবাতি নিয়ে, হাতে মোমবাতি। তখন গার্ডকে বলে যে তুমি কোথায় ছিলা? তখন গার্ড বলে যে স্যার আমার তো এই চার্জার নষ্ট হয়ে গেছিল, আমি মোমবাতি আনতে গেছিলাম নিচে বাজারে। তখন বলে এতক্ষণ লাগে আনতে? ও গার্ডকে কিছু বলে না, ও পরপরই বাসায় চলে যায় আর কি। তো পরের দিন অফিসে আসে, অফিসে আসার পর বসকে বলে সবকিছু। তো এখন বস বলতেছে, কিছু বলে না, সলিউশন দেয় না কোনো, যে এরকম একটা কাহিনী ঘটলো। বসকে মানে ভয় পাইছে আর কি শাকিল, কিন্তু বসকে বলার পরও বস মানে পাত্তা না দেওয়ার ইয়ে করে, ঠিক আছে সমস্যা নাই, আমি দেখছি ব্যাপারটা এরকম। তো শাকিল আবার বসে যায় তার কাজকর্মের জন্য, কাজ করে নর্মালি। এরকম আরো অনেক কাহিনী ঘটে। শাকিল বসকে বলে যেহেতু কোনো সলিউশন পাচ্ছে না, তো বসকে আর সেরকম বলে না। এরকম কিছু কাহিনী, যেরকম শাকিল মাঝে মধ্যে এসে দেখে যে বসে কাজ করার সময় হঠাৎ করে দেখে জানলা খুলে যাচ্ছে, বা পাশে বসে কেউ সাউন্ড করতেছে, ওই আগের মতো ডেস্কে কেউ টান দেয়, কিন্তু কেউ কথা বলে না। হয়তো পাশের রুমে দেখা গেল যে কেউ ফিসফিস করে কথা বলতেছে। তো শাকিল ভয় পায় আলটিমেটলি। তো যাই হোক, এভাবে ও মানে পাশাপাশি চাকরি খুঁজতে থাকে, আর একটা যতদিন না হয় ততদিন যেটা ছাড়তেও পারে না। এখন ও ভয়েও থাকে, বসে কোনো সলিউশন দিচ্ছে না, যাই হোক থেকে যায়। তো এজিএম এর আগে আর কি, মানে ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার আগে একটা ড্রাফট করতে হয়। ওটা প্রথমে হাতে করতে হয় আর কি, ব্যালেন্স মিলানোর জন্য সামথিং, ওটা অনেকক্ষণ লাগে। তো এজিএম এর মিটিং এর আগের রাতে, ওদিন অফিসে অনেকে ছিল, কারণ ওটা সবাই কাজ থেকে যায়, শেষ করতে হবে আজকে রাতের মধ্যে। তো এখন শাকিল ডেস্কে বসে, মানে রাতের বেলার কাজ শুরু করার আগে ও চিন্তা করে যে আমি এখন যদি বসি তাহলে 5-6 ঘন্টা আগে শেষ করতে পারবো না, যে একটু চা খেয়ে আসি। ওর সামনে সব হিসাব নিকাশ সব রাখা আছে, কিন্তু ওটা হাতে লেখে করতে হবে যেহেতু অনেক সময়ের ব্যাপার। ও চা খেতে যায়, চা খেয়ে 10 মিনিট লাগে না, 5-6 মিনিট লাগে, তারপর অফিসে ব্যাক করে ডেস্কে বসে। তখন যে ব্যাপারটা দেখে, ওটা দেখে শাকিল সবচেয়ে ভয় পায় আর কি। ও দেখে যে ওই যত হিসাব নিকাশ করা, যত কাগজ আলাদা আলাদা করা ছিল, সব একসাথে সুন্দর করে গুছিয়ে রাখা, এবং পুরো হিসেব করে লাল কালিতে দুটা ব্যালেন্স করতে হয় আর কি, সেই লাল কালিতে দুটো ব্যালেন্স লিখে রাখা এবং আন্ডারলাইন করা, ডাবল আন্ডারলাইন, দ্যাট মিনস আপনার এখানে এটা ক্যালকুলেশন রেজাল্ট, আপনার এখানে সলিউশন। এখন ও আশ্চর্য হয়ে যায়, এটা 5-6 ঘন্টা আগে কেউ লিখে শেষ করা সম্ভব না। ও কাউকে কিছু বলে না, আশেপাশে যার যার কাজ নিয়ে ব্যস্ত, এখন কেউ যে করে দিবে তাও তো না, যাই হোক বেশ ভয় পায়। যাই হোক, ও করে কি, ওই যে রেজাল্টটা সেটা কম্পিউটার ইনপুট দেয়, যেটা বসকে দিতে হবে আর কি ফাইনাল। তো ইনপুট দিয়ে ও বাসায় চলে যাওয়ার জন্য অফিস থেকে বের হয়। ও তার আগে আরেকটা কাহিনী করছে, এটা মিস করছে। কাহিনীটা এরকম, ওই এজিএম এ মিটিং এর 7 দিন আগে ওর ডেস্কে এসে দেখে যে একটা চিঠি, সে চিঠিতে লেখা যে সময় আছে, এখনো চলে যাও, 27 লেখা 27। তো এই চিঠিটা নিয়ে, মানে যেহেতু আগে বস কোনো সলিউশন দিতে পারেনি, এই চিঠিটা নিয়েও সে বসকে কিছু বলে না, শুরু রেখে দেয় নিজের কাছে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে যে ওই হিসাব নিকাশ মিলও দেখলো, তারপরে অফিস থেকে বের হয়েছে, বাসায় যাবে।
আমি বলছিলাম আগে যে অনেক অলি দিয়ে যে অফিসটা আর কি, তো ওই কথা চিন্তা করতে করতে যাচ্ছে যে এই হিসাবটা কে করলো বেসিক্যালি। তো বের হবে এমন সময় মানে যাচ্ছে চিন্তা করতে, মাথা নিচু করে চিন্তা করতে যাচ্ছে, এমন সময় সামনে একজনকে দেখে, একটা বৃদ্ধ লোক। সে মানে আস্তে আস্তে আসছে, বলি তো মানে সাইড দিলেও আপনি যেতে পারবেন এরকম একটা রাস্তা। তো ওই বৃদ্ধ আস্তে আস্তে সরেও না কিছু না, হঠাৎ শাকিল এক সময় বলে যে চাচা একটু সরেন, আমি যাই একটু সাইড করে। তখন বৃদ্ধ তাও সরে না, তখন একটু জোরে বলে যে আপনি দেখতে পাচ্ছেন না আমি যাচ্ছি, আপনি একটু সাইড দেন। তো বৃদ্ধ সাইড দেয়, শাকিল জাস্ট ক্রস করে একটু আগে যায়, তখন সে বৃদ্ধটা ওর শাকিলের কাঁধে হাত দেয়। মানে হাত দেয় যখন শাকিল ঘুরবে, সে ঘোড়ার মতো শক্তি তার ছিল না বা সামথিং, এত জোরে বৃদ্ধরা তার কাঁধে হাত দেয় আর কি। আর শাকিল খেয়াল করে যে বৃদ্ধর আঙ্গুলগুলো ছিল খুব চিকন আর খুব গন্ধযুক্ত আর কি, কিন্তু অনেক শক্ত করে। শাকিল বুঝতেছিল যে কাঁধের হাড্ডিগুলো এত প্রেসার দিয়ে ধরা যে ও ঘুরতে পারে না, কিছু করতে পারে না। শুধুই যে আমি বলছিলাম যে অফিসে একদিন এসে বলছিল যে এত রাতে তুমি কি করো, এমন একটা ভয়েস, সে ভয়েসটা বুঝতে পারো, বলে যে তোকে এতবার করে বললাম তুই চলে যা, তুই গেলি না, তোকে কি মেরে ফেলবো না, তুই চলে যাবে, তুই চলে যা, এবারে তো শেষ সুযোগ, আর ফিরে তাকাস না এদিকে ফিরে তাকাবি না, সোজাসুজি অফিসে বাড়িতে চলে যা, আর এই অফিসে আসিস না। এই বলে বৃদ্ধটা ছেড়ে দেয়। শাকিল তো খুব স্বাভাবিক, ওটা অনেক ভয়, এমনি একটু আগে একটা ঘটনা দেখে আসছে, ও দৌড় দেয়। কিছু দেওয়ার পর না, আমি দেখি কি ব্যাপারটা, আসলে পিছিয়ে ঘুরে দেখে আসলে কেউ ছিল না। যাই হোক চলে যাওয়ার পরে দেখো কাঁধে খুব ব্যথা, এবং বাসায় যায় ডিসিশন, না এই অফিসে আর না, আমি বেকারি থাকবো, এই অফিসে তাও থাকবো না। তখন পরের দিন এজিএম এর আগে তো প্রেজেন্ট থাকতে হয় সামথিং, ও বসকে ফোন দেয়, পুরো কাহিনী বলে। তখন বস বলে ঠিক আছে তুমি আসো, আমি তোমাকে কিছু কথা বলবো। তো ঠিক আছে শাকিল যায়, শাকিল যে মিটিং অ্যাটেন্ড করে, সব হয়ে যাওয়ার পরে বস বলে যে ঠিক আছে তুমি বসো, তোমার সাথে আমি কিছু কথা বলি। তখন বস সব কাহিনী আর কি উদ্ঘাটন করে দেয়, আসলে ব্যাপারটা কি ছিল। ওই যে ডেস্কে বসে, সেই ডেস্কে একটা বৃদ্ধ বসে থাকতো। সে অনেক বছর ধরে এই কোম্পানিকে সার্ভ করছে, এবং আনফর্চুনেটলি যে কাজের চাপে হোক বা টেনশনে হোক, সে হার্ট অ্যাটাক করে ওখানে মারা যায়। এরপর থেকে কোনো ছেলেকে বা কোনো লোককে সে ওই পোস্টে থাকতে দেয় না বেশ কিছুদিন, এবং প্রত্যেক বছরই এই ক্যালকুলেশনটা বৃদ্ধটাই করে দিয়ে যায়। তারপরে যখন শাকিল বলে যে এরকম একটা চিঠি আমি পেয়েছি, তখন শাকিল বলে ঠিক আছে তুমি মনে করে দেখো যে ক্যালকুলেশনে হাতের লেখা কিন্তু ঠিক সেম। তখন শাকিল মনে করে যে হ্যাঁ আসলে ব্যাপারটা এক। তখন বলে ঠিক আছে 27টা কি, ওখানে 27 লেখা ছিল, যে সময় আছে এখন চলে যাও 27। বলে যে আপনি 27 নম্বর ব্যক্তি যা কেউ থাকতে দেয়নি। তারপর বলে ঠিক আছে আমি, আর আপনি কি চান আমি থাকি এখানে? তখন বলে যে বস বলে যে আপনি যদি পারেন তাহলে থাকেন, আমি আর কিছু বলতে জানি না। বসও যাক ওই ডিপার্টমেন্টে চালাতে হবে, বাট আলটিমেটলি দেখা যায় যে ওই ডিপার্টমেন্ট চলে যায়, ওই ক্যালকুলেশন কেউ একজন করে দিয়ে যায়, এবং হাতের লেখা বরাবরই একই রকম থাকে সে বৃদ্ধ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে। আমাকে SMS করেছেন বিল্লাল ময়মনসিং থেকে, এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে স্পেস, আচ্ছা স্পেস নেম না, আপনার নামটা লিখলেই হতো আর কি। রামপুরা ঢাকা থেকে কেউ একজন SMS করেছেন, এবং তিনি লাইট অফ করে ভূত FM শুনছেন। তমাল শুনছেন ভূত FM, বলছেন ভালো লাগছে। আসিফ শুনছেন সিলেট থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন রত্না, SMS করেছেন আমাদেরকে অনি, সঞ্জিত আমাদের SMS করেছেন, এবং মারুফ SMS করেছেন আমাদেরকে জোস হচ্ছে তাই লিখেছেন। স্যাম আমাদেরকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো খুব ভয়ঙ্কর। আমাকে এছাড়াও SMS করেছেন শাওন, SMS করেছেন আমাদের শামীম, লিখেছেন যে ভয় থেকে বাঁচার উপায় কি। আচ্ছা ভয় থেকে বাঁচার উপায়টা আসলে আমি ঠিক জানি না, তবে একটা জিনিস আমি মনে করি যে সবসময় একটা জিনিস যে আমার যেটা মনে হয় যে আমার মানে সৃষ্টিকর্তার উপর যদি বিশ্বাস থাকে, এবং আমি যদি মানে আমার কাছে মনে হয় যে দোয়া কালাম ছাড়া আর কোনো উপায় নাই এই ভয় থেকে বাঁচার জন্য। আপনি যদি ভয় পান তাহলে অবশ্যই আপনাকে দোয়া কালাম পড়তে হবে, এবং সেটাই একমাত্র বাঁচার উপায়। যারা এখানে বিভিন্ন সময় এসেছেন, বিভিন্ন সময় ঘটনা শেয়ার করেছেন, বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তারা এরকম দোয়া কালাম পড়েই শেষ মুহূর্তে বেঁচে গেছেন, আল্লাহর কালাম পড়েই শেষ মুহূর্তে বেঁচে গেছেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে যদি হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সেই সময় সবচাইতে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এছাড়া আমাদের হাতে তেমন কিছু করার নেই। তন্ময় আমাদের SMS করেছেন, লিখেছেন যে SMS টা পড়েন, এবং মাসুদ পারভেজ চট্টগ্রাম
থেকে আমাদের SMS করেছেন, তিনি বাবু ভাইয়ের ঘটনা প্রশংসা করেছেন। রাকিব আমাদের SMS করেছেন, তার কাছে ভালো লাগছে। আল আমিন আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে ফাইজুল উত্তরা থেকে, এবং তিনি আরো ভয়ঙ্কর কিছু শুনতে চাচ্ছেন। আমাদেরকে টুটুল SMS করেছেন সূত্রাপুর ঢাকা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আশিক চট্টগ্রাম থেকে। যারা আপনারা এখন SMS করেন, SMS করতে চান, তারা SMS করে ফেলুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, তবে তার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আমাদেরকে। ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা একদমই অনাকাঙ্ক্ষিত কোনো কথা অবশ্যই বলবো না যেটা কারো অনুভূতিতে আঘাত লাগে, এবং আমার যেটা মনে হয় যে অবশ্যই প্রতিটা মুহূর্তে আমাদের আসলে যে ভয়টয় পাই, বিভিন্নভাবে পাই, এটা আমিও অনেকের সাথে একমত যে আসলে আল্লাহ বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নেন, এবং সেই সময় সবচাইতে বড় যে উপায় বাঁচার সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখা। এই যে ভরসা যদি রাখি তাহলে দেখা যাবে যে আমরা ওই সময়টা থেকে পার হয়ে এসেছি, বা ওই সময়টা থেকে আমরা মানে উতরে গেছি আর কি। এবং যদি বিশ্বাস না রাখি বা ভয় মানে যদি ওই সময় যদি আমরা মানে ক্ষণিকের দুর্বলতাতেও যদি আমরা বিশ্বাস মানে না রাখি, বা ওই সময় যদি আমরা কোনো ভুল করে ফেলি, তাহলে দেখা যাবে যে সেই সমস্যা থেকে উত্তরণের পথ একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এটাই উপায়। এবং যারা এখানে ঘটনা বলেছেন তারাও বিভিন্ন সময় এসেছেন, এবং বিভিন্ন সময়ে এসে তারা সেই সমস্ত ঘটনাই বলেছেন যে বিভিন্ন সময়ে তারা ম্যাক্সিমাম সময় তো আমি শুনেছি যে আয়াতুল কুরসি পড়ে অনেকেই বিভিন্ন বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। এবং আল্লাহর কালাম সবসময় আমাদের সঙ্গে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভয়ের কিছু নেই, এবং আমরা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে সৃষ্টির সেরা জীব মানুষ, সুতরাং কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন এবং আল্লাহ আমাদের জন্য আছেন এবং থাকবেন, সুতরাং ভয় এতটা পাওয়ারও কিছু নেই। বাট এনজয় করুন, ভয়ের ঘটনা যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই এনজয় করুন। অনন্তর কাছে আমরা যাব অনন্তর নেক্সট ঘটনা শোনার জন্য। আসলে আমি এখন যে ঘটনা বলবো সেটা দেশের বাইরের ঘটনা। আচ্ছা, ঘটনাটা দুবাইয়ের ঘটনা। এটাও আমার এক বন্ধুর মামার থেকে শোনা ঘটনা। তো ঘটনাটি হচ্ছে, আমার বন্ধুর মামা তখন একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। আচ্ছা। তো তিনি যে বাসায় ভাড়া থাকতেন, তো সেই বাসাটা ছিল 4 তলা, তো তিনি থাকতেন হচ্ছে 2 তলায়। তো তিনি সকালবেলা বের হতেন, যেতেন রাত্রিবেলা। তো উপরে কখনো তার যাওয়া হয়নি, অর্থাৎ 3 তলা 4 তলা বা ছাদ পর্যন্ত তার এখনো যাওয়া হয়নি। তো তিনি যে রুমটা থাকতেন সেই রুমে সে একাই থাকতেন। তো তিনি লক্ষ্য করলেন যে কয়েকদিন রুমের মধ্যে সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ হঠাৎ করে জানালা খুলে যাওয়া, বা লাইট বন্ধ করে ঘুমালে হঠাৎ দেখা যাচ্ছে মাঝরাতে লাইট জ্বলে উঠেছে বা আপ ডাউন করতেছে লাইটটা। তারপর আবার দেখা যায় যে ফ্যান বন্ধ অফ করে ঘুমালে ফ্যান চলতেছে। তো শীতের সময় তখন তো ফ্যান ছাড়া প্রশ্ন ওঠে না। তো এরকম কয়েকদিন ঘটার পর আরেকটি ঘটনা ঘটে। তো তিনি যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুমেতে বের হওয়ার সময় তিনি কোনো একটা হাতের স্পর্শ পায়, অর্থাৎ তার আগে কেউ একজন দরজাটা খুলে দিচ্ছে, মনে হচ্ছে এরকম। তো এই ঘটনাটা তার এক কলিগের সাথে সে শেয়ার করে, যে কলিগটা আবার ওই দুবাই সে দেশে। তো শেয়ার করে বলে যে আমার রুমে তো এই সমস্যা হচ্ছে। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, একদিন তোমার সাথে আমি তোমার রুমে থাকবো, দেখি কি অবস্থা। তো যাক, প্ল্যান মোতাবেক তার একদিন আসে সে পাশায়, এসে বলে যে চল আগে উপরে দেখি কি অবস্থা। উপরে আবার মাঝখান দিয়ে রাস্তায় একটা কথা বলতে ভুলে গেছি, উপর থেকে শব্দ হতো, অর্থাৎ ধূপ ধূপ শব্দ হতো, ঠিক আছে। তো তিনি বলেন চলো আগে উপরে দেখে কি অবস্থা। তো 3 তলায় গিয়ে দেখে যে মোটামুটি বেশ কয়েকটা রুম, কিন্তু সবগুলো রুমে দরজায় লাগানো। একটা রুমে দরজা খোলা, কিন্তু সেটার ভিতরে অর্থাৎ অনেকদিন যে মানুষ বসবাস না করলে যে অবস্থা হয় আর কি, মাকড়সার বাসা, তারপরে সিমেন্ট খসে খসে পড়ছে, এই অবস্থা আর কি। তো তিনি বললেন যে যেহেতু উপর থেকে শব্দটা হয়, এক কাজ করো, তুমি তোমার রুমে শো, আমি এই রুমে আজকে শো। তুমি নিচে শো, 2 তলা শো, আমি 3 তলা শো, অর্থাৎ ঘুমাবো তো না, দেখবো কি অবস্থা। তো যাক, কথা বলে দুজন চলে আসে। তো মামা অনেকক্ষণ ওয়েট করে, দেখে কোনো শব্দ নেই, সেদিন কোনো শব্দ হচ্ছে না। তো একটা সময় মামা ঘুমিয়ে পড়ে, তো লাইট অফ করে ফ্যান বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। আচ্ছা, যখন তার ঘুম ভাঙে তখন তিনি দেখলেন যে তার লাইটটা আপ ডাউন করতেছে, অর্থাৎ সে আগের মতো লাইটটা আপ ডাউন করতেছে এবং ফ্যান চলতেছে মাথার উপরে, যেটা তিনি একেবারে অফ করে ঘুমিয়েছেন ঘুমানোর আগে। তো এবার তিনি বেশ ভয় পেলেন, ভয় পেয়ে আবার তিনি ঘুমিয়ে গেলেন। অর্থাৎ ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন যে তার হাতের উপরে কোনো একটা হাত, শীতল একটা হাত পড়েছে, ঠান্ডা। তিনি এবার চোখ মেলে তাকিয়ে দেখেন যে তার মুখের উপর, অর্থাৎ এক হাত উপরে, ঠিক তার চেহারার মতো। আমাদের চেহারাটা রোগাটে হয়ে গেলে কেমন দেখাবে, অর্থাৎ আমার চেহারা যদি অনেক রোগাটে হয়ে যায়, একেবারে শুকিয়ে যায়, ঠিক সে অবস্থা মামা দেখলেন যে ঠিক তার চেহারাটা একেবারে রোগাটে,
একেবারে রোগাটে তার দিকে তাকিয়ে আছে, কোনো ছায়া না, কিছু না, একেবারে ঠিক অবিকল। এবং আমার খুব চিৎকার মেয়ে লাফিয়ে উঠলেন। লাফিয়ে ওঠার সাথে দেখলেন যে কিছুই নেই, কিছুই রুমের মধ্যে। তিনি তাড়াতাড়ি গিয়ে লাইট অফ করে আবার জানালেন, এবার লাইট ঠিক মতো জ্বলে উঠলো। এবং তিনি দরজা খোলার জন্য বারবার চেষ্টা করেন, দেখলেন যে দরজা অর্থাৎ বাইরে দিয়ে কেউ লাগিয়ে দিয়ে গেছে দরজাটা। তো তিনি তার সে কলিগের নাম ধরে চিৎকার করেন, তিনি কোনো শব্দ পেলেন না। শব্দ না পাওয়ার পর তিনি ভাবলেন যে হয়তো তার মনে ভুল, তিনি হয়তো ঘুমের চোখে ভুল কিছু দেখেছে। এটা ভেবে সে ওয়াশরুমে গেলেন, ভাবলেন যে চোখে মুখে একটু পানি দিলে হয়তো বা ভালো লাগে। কিন্তু ওয়াশরুমে গিয়ে যখন তিনি দরজা লাগালেন, তিনি লক করার আগে দরজাটা লেগে গেল, অর্থাৎ তিনি দরজায় হাত দেওয়ার সাথে দরজাটা লেগে গেল, অর্থাৎ অন্য কেউ অর্থাৎ দরজাটা লাগিয়ে দিয়েছে এরকম। তো তিনি আয়নার দিয়ে তাকিয়ে মুখের মধ্যে পানি বারবার ছিটাচ্ছেন। একটা সময় তিনি লক্ষ্য করেন যে ঠিক সেই ফেসটা, অর্থাৎ কিছুক্ষণ আগে যে ফেসটা তিনি চোখ মেলে দেখেছেন, ঠিক সেই ফেসটা এবার আয়নার মধ্যে, অর্থাৎ স্টিল ভাবে তার দিয়ে তাকিয়ে যাচ্ছে। এটা দেখে মামা বেশ ভয় পেলেন। বেশ ভয় পেয়ে তিনি বারবার তাকালেন, দেখলেন যে ঠিক একই অবস্থা, অর্থাৎ স্টিল ভাবে সেই রোগাটে মামার চেহারাটা তার দিকে তাকিয়ে যাচ্ছে। আচ্ছা, একসময় মামা ভীষণ ভয় পেয়ে মামা সেন্সলেস হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন তিনি তার বেডে, এবং তার পাশে তার সে কলিগটা এসে বললো যে, কলিগটা তখন বললো যে আমি শেষ রাতে এসে দেখি তোর দরজা লাগানো ভেতর থেকে, আমি অনেক ডাকাডাকি করলাম কিন্তু তুমি তো দরজা খুলতেছিলে না। তখন দরজা ভেঙে ভিতরে ঢুকে যে তুমি ওয়াশরুমে, তখন ওয়াশরুমে দরজা লাগানো, তখন সেই দরজা ভেঙে যখন ঢুকলাম দেখি যে তুমি স্টিল ভাবে, অর্থাৎ বসে আছে, তাকিয়ে বসে আছে দেয়ালের দিকে, পিঠ থেকে সে বসে আছে। তো রাসেল ভাই এরপর থেকে তিনি সেই বাসাটা ছেড়ে দেন এবং নতুন একটি বাসায় উঠে, তারপর থেকে তার কোনো সমস্যা হয়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো বাবু ভাইয়ের ঘটনায়, যেহেতু আমাদের সময় খুবই কম। বাবু ভাইয়ের ঘটনায় চলে যাবো আমরা, এবং আমাদের আরো একজন অতিথি আছেন, তার কাছ থেকে একটা ছোট ঘটনা শুনবো। তো আমরা বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবু ভাই প্লিজ আপনার নেক্সট ঘটনাটা বলেন। ওকে রাসেল ভাই, এটা অ্যাকচুয়ালি আমি তার আগে কিছু একটা এসএমএস পড়ে ফেলি কয়েকটা। আচ্ছা, আমাদেরকে এসএমএস করেছেন নাসের, এবং তিনি নাসের ফারহান, তিনি কুমিল্লা থেকে এসএমএস করেছেন। তিনি ভূত এফএম শুনছেন। অন্তু আমাদেরকে নাখালপাড়া থেকে এসএমএস করেছেন, তার ভালো লাগছে। বকুল আমাদেরকে শ্যামপুর থেকে এসএমএস করেছেন, এবং তিনি অনেকদিন পর আবার ভূত এফএম শুনছেন, ওয়েলকাম ব্যাক। রবিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সাইফ, এবং আমাদেরকে এসএমএস করেছেন রাকেশ, এবং রাকেশ মণি। আচ্ছা, রাকেশ তিনি মণিতে খুব ভালোবাসেন, সেটা জানিয়েছেন আর কি। রনি আমাদেরকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে সুমাইয়া এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। মিল্টন আমাদেরকে নরসিংদী দাসপাড়া থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আর কতগুলো এসএমএস করলে পড়া হবে। সরি ভাই, আপনার এসএমএস আমি দেখতে পারিনি, আপনার এসএমএস দেখে ফেললাম এবং পড়েও ফেললাম। এসে বনি যাত্রাবাড়ি থেকে আমাদের এসএমএস করেছেন, এতগুলো এসএমএস দিলাম, একটিও পড়া হলো না। মাসুম আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি আজিবুর রহমান মেহেরপুর থেকে, এবং তিনি বলছেন যে তিনি একজনের রিকোয়েস্টে, মিতার রিকোয়েস্টে তিনি প্রথম আমাদের আজকের এই এপিসোডটি শুনছেন, এবং তার কাছে বেশ ভালো লাগছে। শাওন এবং তামান্না আমাদেরকে হরিয়ান হাউস রাজশাহী থেকে রেগুলারই তারা এসএমএস করেছেন আজকেও। গালিব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। রুবেল এসএমএস করেছেন আমাদেরকে। উচ্ছ্বাস চিটাগং থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মুন, এবং তিনি বলছেন আমার এসএমএসটা না পড়লে আর এসএমএস করবেন না তিনি। মেহেদি টঙ্গী থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে সাইম উত্তরা থেকে এসএমএস করেছেন যে ভয়ে আমি আমার ঘরে কোরআন শরীফ নিয়ে এসে রেখেছি, তাহলে আপনি বেঁচে গেছেন, আপনার আর ভয় লাগার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, বকুল আমাদের এসএমএস করেছেন ফ্রম শ্যামপুর। তিনি বলছেন ভাই অনেকদিন পরে আবারও ভূত এফএম শুনছি। আচ্ছা, তাকে মনে হয় তার এসএমএসটি আরো একবার আমি পড়ে ফেলেছি, এবং তাকে বলছি যে ওয়েলকাম ব্যাক। আরিফ গুলশান এক থেকে এসএমএস করে বলেছেন যে রাসেল ভাই এখন ভোতার বেশ ভয় লাগছে এই মুহূর্তে আর কি। যাই হোক, আমরা চলে যাবো বাবু ভাইয়ের ঘটনায়। তবে তার আগে বলি, যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। বাবু ভাই ওকে রাসেল ভাই, এই যে ঘটনাটা বলবো এটা ঘটনা, বাট অ্যাকচুয়ালি গত পরশু শোনা আর কি। এটা বেশ মানে একটা বাড়ি সম্বন্ধে। বাড়িটা আমাদের থেকে খুব একটা দূরে না এখান থেকে, ইটস ভেরি ক্লোজ, গুলশান 1 নম্বরে। বাড়িটা নাকি অ্যাবান্ডন, কেউ থাকে না, তালা মারা। ঘটনাটা যে বলেছে ওর নাম হচ্ছে যারা, ওর এক কাজিন ওই বাসার পাশে থাকে। ওকে, তো একদিন সন্ধ্যা রাতে আর কি, মানে 8টা-9টা বাজে এরকম সময় হয়তো, বা আর একটু পরে হয়তো, মানে আমার স্পেসিফিক টাইমটা মনে নেই, যা বলছিল। হ্যাঁ, রাতের বেলা ও বারান্দায় বসেছিল। বারান্দায় বসে ও শুনছে যে পাশের বাড়িটা থেকে, ওটা কিন্তু লকড একটা হাউস, মানে লক করা, কেউ থাকে না, সেখান থেকে একটা মহিলার কান্নার শব্দ শোনা যাচ্ছে। তো শোনার পর ও
উঠে আরো কাছে আসে, কাছে এসে দেখে বাসায় কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু ওই একটা কান্নার শব্দ আসছে, একটা মহিলা হুহু করে কাঁদতেছে ওই বাসার থেকে। আচ্ছা, তো মনে প্রশ্ন আসলো যে ওখানে কান্নার কে আছে, ওখান থেকে থাকে না, এরকম কি? তো একটু পর ভালো মতো দেখে যে ওই বাসায় ওই ছাদের মধ্যে একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। বাচ্চার চেহারা দেখা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে যে একটা বাচ্চা 6 মাস 8 মাস বয়স, সে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে এবং হামাগুড়িটা দিচ্ছে সার্কেল আকারে। আচ্ছা, এবং ওই বাসাটার থেকে একটা খুব বাজে রকমের স্মেল, একটা মানে পোড়া স্মেল, যেমন মানে কাঠ কয়লা পোড়ালে যেরকম একটা স্মেল আসে, অনেক সময় দেখা যাচ্ছে পোড়ালে একটা ধোঁয়ার মতো আসছে, ওরকম একটা গন্ধ আসতেছে ওইখানে। তো এটা দেখে সে খুব ভয় পায় সাউন্ডটা শুনে, কেউ নাই, এবং একটা মানে ঘর ঘর একটা শব্দ আসছিল বাসার থেকে। এবং এই জিনিসটা নাকি ওই প্রতি বৃহস্পতিবার রাত্রে, এর আগে নাকি বৃহস্পতিবার রাত্রে এরকম কান্নার শব্দ পাওয়া গেছে, বাচ্চাটা দেখছে আর কি লাস্টে আর কি যেটা বললো আর কি, একটা মানে ওই বাসার থেকে নাকি এরকম এরকম সিমিলার কান্নার শব্দ, আবার ওই একটাও একটা বাচ্চার হাসির শব্দ থাকে সাথে আসে আর কি। তো এটাই বাসা সম্বন্ধে ঘটনা আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে আরো একজন এখানে উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। প্লিজ আপনার ঘটনা দিন। আমার নাম আবু রায়হান আল মামুন, আমি একটি বেসরকারি ব্যাংকে আছি, জব করছি। তো আমার ঘটনাটি চলে যাচ্ছি কুমিল্লার, আমাদের যেখানে দেশের বাড়ি সেখানকারই ঘটনা। তো ঘটনাটি খুবই ভয়াবহ। আমার শ্বশুরবাড়ির একজন আত্মীয়ের কাছে ঘটনাটি শোনা। কুমিল্লা জেলার বরুড়া থানার দেওরা পূর্ব গ্রাম, সেখানে একজন পরহেজগার লোক বাস করেন। উনি একজন মাদ্রাসা শিক্ষক, এবং আমার শ্বশুরবাড়ির আত্মীয়। তো উনি তার বাড়িটা যেখানে গ্রামের পাশেই, দুদিক দিয়ে দুটি রাস্তা থানা সদরের সাথে যুক্ত। তো তিনি যে রাস্তায় সর্বদা চলাচল করতেন সে রাস্তাটা নির্জন ছিল। তো তিনি একজন মাদ্রাসা শিক্ষক, তো সভা সমিতিতে প্রায়ই যেতেন, রাত করে বাড়ি ফিরতেন, রাত হতো, অনেক ব্যস্ত থাকতেন তিনি। তো একদিন তিনি সবসময় যে রাস্তায় চলাচল করতেন সেই রাস্তাটায় সচরাচর অন্যান্য লোকজন চলতো না, উনি একাই ওনার বাড়ির নির্জন রাস্তায় চলাফেরা করতেন। আর আরেকটা রাস্তা একটু বিজি রোড ছিল। তো একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, কয়েকজন সাদা কাপড় পরা এবং দাড়ি এবং সুন্দর পোশাক তাকে স্বপ্ন দেখাচ্ছে যে তুই এই রাস্তা দিয়ে যাবি না, আমাদের সমস্যা হয়, এই রাস্তাটা আমাদের, তুই এখান দিয়ে গেলে তোর ক্ষতি হবে। এইরকম স্বপ্ন দেখার পর তিনি সাথে সাথে জবাব দেন। তিনি পরহেজগার লোক এবং খুব ভালো মানে ধর্মীয়, মানে বিভিন্ন ভয় ভীতি তেমন ছিল না, এবং উনি বিভিন্ন রকম তার দোয়া দরুদ অনেক কিছু জানতেন। তো তিনি সাথে সাথে স্বপ্নে জবাব দেন যে তোমরা আমার এই রাস্তা বন্ধ করতে পারবা না, আমি যে রাস্তায় ডেইলি মানে প্রতিদিন যাচ্ছি সে রাস্তাতেই যাব। তো এই স্বপ্নটা তিনি 3 দিন দেখেন পরপর। 3 দিন দেখার পরও তিনি এতটা গুরুত্ব দেননি, তিনি 3 দিন পরও সেই রাস্তায় ব্যবহার করেন। 3 দিন পর যখন তিনি ওই রাস্তা দিয়ে আসলেন, তারপর আবার তারা আসলো সেই একই স্বপ্ন, এবং স্বপ্নে বলল তোমাকে বললাম যে এই রাস্তায় না যেতে, তুমি আবার আমাদের কথা অমান্য করছো, নিষেধ করছো, আমাদের নিষেধাজ্ঞা তো শুনলে না, তো এটার পরিণতি কিন্তু খুব কঠিন হবে, তোমার খুব ক্ষতি হবে। তিনি কিন্তু ভয় পেলেন না, তিনি কিন্তু আগের মতোই মানে সাহসটা সঞ্চয় করলেন, এবং সেভাবেই কয়েকদিন কেটে গেল। কিছুদিন পর ঠিক তার কয়েকদিন পরই একটা ভয়াবহ ঘটনা হলো। তিনি রাত করে ফিরছিলেন ঠিক 12টা 1টার পর, তো যাই হোক, 1টার পর উনি আসছেন। ঠিক সে সময় হঠাৎ তিনি রাস্তার দুপাশে দেখতে পেলেন সব সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা লোক, সবার মাথায় পাগড়ি, এবং সাধারণ মানুষের চেয়ে এরা অনেক লম্বা। এরা যে সাধারণ মানুষ নন উনি বুঝতে পারলেন। তো যেমন ওয়াজ মাহফিলে যেমন লোক হয় হাজার হাজার লোক, এরকম হাজার হাজার লোক চারদিক থেকে আসছে। মানে খুব আতঙ্কের বিষয় যে সবাই, মানে এত মানুষ, মানে অকল্পনীয়। তো উনি দেখে প্রথমে ঘাবড়ান নাই, উনি দোয়া পড়তে থাকলেন, এবং হাতে উনি সবসময় একটা ছড়ি ব্যবহার করতেন, একটা ছড়ি হাতে উনি হাঁটতেন। তো এই ছড়িটা ওনার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা ছিল। তো উনি ওদেরকে দেখে একটু বুদ্ধি খাটালেন যে এরা তো আমাকে সর্বনাশই করবে। তো ওদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন আমাকে ঘিরে রাখছো, তোমরা কেন আমার দিকে আসছো? তারা বললো যে তুমি তো আমাদের কথা শোনো নাই, আজকে তোমাকে শেষ করে ফেলবো, আমাদের রাস্তায় তুমি কেন যাওয়া আসা করছো? তো তিনি এই কথা বলতে বলতেই তিনি ছড়ি দিয়ে একটি জায়গায় দাঁড়ালেন, এবং দাঁড়িয়ে চারদিকে মানে মাটিতে ক্রস করলেন, বৃত্তাকার একটা ক্রস করে ফেললেন। এবং এরা যারা আসছিল অশরীরী,
এরাও টের পেয়ে গেল যে সে বাঁচার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যেই বড় বড় পাথর ছুঁড়ে মারতে থাকলো এবং হাজার হাজার লোকের পাথর ছোড়া মানে কি ভয়াবহ ব্যাপার। তিনি তারপরেও তিনি কিন্তু ঘাবড়ান নাই, তিনি দোয়া পড়তেছেন এবং সেই জায়গাতেই উনি স্টিল উনি এখানে দাঁড়িয়ে আছেন। ওনার কাছে কিছু আসছে না, ওনার কাছে কিছু আসছে না, পাথর ছুঁড়ে মারতেছে কিন্তু এই বৃত্তের মধ্যে এসে সব পাথর মানে আটকে যাচ্ছে। এবং এই ঘটনাটা যে এই রাত 1টা থেকে উনি সারাটা রাত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়ছেন এবং বসছেন বা একই জায়গায় ছিলেন এবং সারাটা রাত চারদিক থেকে ঢিল পড়ছে বা এই তো বড় বড় পাথর। এবং এই ভয়াবহ ঘটনা সেই ফজরের আজান পর্যন্ত উনি সেখানেই অবস্থান করছেন। এবং ফজরের আজানের পর দেখা গেল এত হাজার হাজার লোক আস্তে 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 সব মানুষ মানে মিলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব মানুষ অদৃশ্য হয়ে গেল। ফজরের নামাজের পর আস্তে আস্তে সবাই অদৃশ্য হয়ে গেল। এবং আমি একটু আগে বলছিলাম যে এরকম আল্লাহর উপরে বিশ্বাস রাখলে বা এরকম মানে যারা অনেক সূরা জানেন, যারা আল্লাহর কালাম জানেন, তাদের আসলে ভয় তাদের কাছে সাধারণত অশরীরী জিন এরা ভর করতে পারে না। ঘটনাটা আমি এই পর্যন্তই, এখানেই শেষ। আমরা পরে তাহলে বাবু ভাইয়ের কাছে আরেকটা ঘটনায় যাই, একটা ছোট্ট ঘটনা শুনবো বাবু ভাইয়ের কাছে। ছোট্ট একটা ঘটনা দিয়ে যদি মোটামুটি আজকে আমরা আরো কিছুক্ষণ অবশ্য কন্টিনিউ করবো, সমস্যা নাই। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আপনার বাবর রোডে ফিরে যাই। হ্যাঁ, ওকে, তোমার তো একদম কাছাকাছি। না, বাবর রোড নিয়ে আগে ঘটনা বলছিলাম, ওই বাসারই ঘটনা আর কি। রাইট, আপনাকে ওই বাবর রোডে একটা বাসার কথা বলছিলাম যেখানে নাকি প্রায় আপনার অনেক কিছু মানে শোনা যেত, অনেক এক্সপিরিয়েন্স করত মানুষ। তো ওই বাসাতে একবার আমার এক আত্মীয় আর কি, তো উনি ওখানে মানে বাসায় থাকতে দেয় ওনাকে, ওই দিনটা ওনাকে রেখে ওনারা বাড়ির সবাই বেড়াতে যায় আর কি। তো উনি থাকে, তো উনি রাতের বেলা যখন ওখানে ডিনার করে, রাতে খাওয়া দাওয়ার পরে উনি বসে সিগারেট খাচ্ছিল বারান্দায়। তো বাসায় যখন সিগারেট খাচ্ছিল, তো উনি হঠাৎ শোনে যে ছাদের মধ্যে কে জানি হাঁটতেছে। মানে মনে হচ্ছে যে মানে জুতো যে আপনার ঘষে ঘষে হাঁটলে যেরকম হয়, স্যান্ডেল ঘষে ঘষে হাঁটলে সেরকম একটা সাউন্ড। তো উনি একবার চিন্তা করে যে নিচতলায়, ওই বাড়ির নিচতলায় একটা ফ্যামিলি থাকে, ছোট একটা ফ্যামিলি, বাট এত রাতে ওরা ওই ছাদে ওঠার কথা না। ছাদটা বেশ বড় জায়গা নিয়ে, মানে বাসাটা স্কোয়ারের দুই পাশে হচ্ছে আপনার গাছ, নারকেল গাছ, তারপর সুপারি গাছ, এগুলো আছে। তো বেশ অন্ধকার হয়ে থাকে, একটা ঝাড়ের মতো, আবার ফুল গাছ আছে। তো এই রাতে কারো ওঠার কথা না। উনি খুব চিন্তা করে উনি উঠে ছাদ খুলে যে ছাদে যেয়ে দেখে যে ছাদের মধ্যে কেউ নেই, অথচ কিন্তু উনি স্পষ্ট সাউন্ড পাচ্ছিল ওই ঘর ঘর করে, মানে আপনার এই হাঁটার আর কি, ঘষা। তো উনি ছাদে উঠে এই মাথা ওই মাথা ঘুরে যে দেখে কিছু নাই। তো উনি যখন আবার ছাদ থেকে নেমে যাচ্ছে, এই সময় ওনার পেছনে যে দরজাটা, ওটা দাম করে লাগায় দেয়। দরজাটা ছিল টিন আর কাঠের তৈরি আর কি, কাঠের ফ্রেমে টিনেরই, ওটা ধাম করে লাগায় দেয় পেছনে। মানে মনে হচ্ছে যে জোরে চাপ দিয়ে ভাবে বসা দিল। তো উনি লাফ দিয়ে উঠে প্রচন্ড ভয় পায় এবং উনি আবার ঘুরে, উনি কিন্তু বেশ সাহসী ছিল, যেহেতু ওই বাসাটা একলাই থাকছে। উনি ওই দরজা খোলার চেষ্টা করে, এবার দেখে দরজাটাকে মনে হয় ধরে রাখছে, খুলতে দিচ্ছে না। ওখানে আটকায় যাওয়ার তেমন একটা উপায় নাই, যেমন দরজাটা মানে বেশ ফ্রি, অনেকটা থাকে না একটু ক্লাম দিয়ে আটকায় যায়, সেরকম না। তো উনি অনেকক্ষণ চাপাচাপি করে দেখে খোলে না। তো এক পর্যায়ে বেশ জোর দেওয়ার পর দেখে দরজা খুলে গেছে। আবার ছাদে উঠে দেখে কিছুই নেই ওরকম, কিন্তু ওই ছাদে গাছের নিচে একটা বানর বসে আছে। এবং বানরটা বসে আছে, বানর দিয়ে কোনো ভয় পেয়েছে, কারণ বানর ভূত হোক বা হোয়াটএভার এটা আক্রমণ করতেই পারে। তো উনি একটু তাকায় থেকে উনি আবার ওই আস্তে করে নেমে চলে আসে বাসায় বারান্দায়। ওকে, তো এটা একটা সেগমেন্ট আর কি, বাসায় অনেক কিছু এরকম ঘটে, কিছু তো আগে বলছিলাম, এটা একটা সেগমেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে আর হাতে সময় নেই, আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হবে। তবে যাওয়ার আগে জানিয়ে যাই যে আপনারা যারা SMS পাঠাতে চান তাদেরকে আজকে আর SMS পাঠাতে বলবো না, কিন্তু যারা ইমেল পাঠাতে চান তারা অবশ্যই পুরো সপ্তাহ জুড়েই আমাদের ইমেল পাঠাতে পারবেন। সেই সাথে আপনারা জানাতে পারবেন আপনাদের বিভিন্ন মতামত, এবং সেই সাথে কি করলে আরো বেশি আপনাদের ভালো লাগবে এবং কি কি আপনারা চান আরো সেরকম জিনিসপত্রগুলো আমাদের ইমেলের মাধ্যমে আপনারা জানাতে পারেন, SMS এর মাধ্যমে আপনারা জানাতে পারেন। সেই সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো অবশ্যই আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@radioforti.fm।
www.futurti.fm। আগামী সপ্তাহে আবারও নতুন গেস্টদের নিয়ে নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সেই প্রত্যাশা রাখি। এবং সেই পর্যন্ত মানে যারা অনেক বেশি ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যে ভয় পাওয়ার একেবারেই কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আবারও বলবো যে আমরা সৃষ্টির সেরা জীব এবং আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা এবং তিনি থাকতে আমাদের ভয় নেই। এবং যারা, তবে আমি যেটা বলবো যে অবশ্যই ভয়ের ঘটনাগুলো নিয়ে মজা পাওয়াটা, যেটা মজা পাচ্ছি আমরা, সে সমস্ত বিভিন্ন ঘটনাগুলো যেগুলো আপনাদের কাছে আছে সেগুলো পাঠিয়ে দিবেন bhutfm@radiofurti.fm এই ইমেল অ্যাড্রেসে। এবং যারা চান যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, তাদের অবশ্যই ইমেলের সাথে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা উল্লেখ করতে হবে। এবং যারা চান দেশের বাইরে আছেন এবং এখানে ঘটনা পাঠাতে চাচ্ছেন কিন্তু পাঠাতে পারছেন না, তারা ইচ্ছা করলেই আপনারা একটা সেটা মোবাইলে রেকর্ড করে বা অন্য কোনো মাধ্যমে রেকর্ড করে আপনারা সেই রেকর্ড ফাইলটি, সাউন্ড ফাইলটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা ভালো হলে অবশ্যই প্লে করব রেডিও ফুর্তিতে, ভূত এফএম। সুতরাং আগামী সপ্তাহে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন এই প্রত্যাশা করি। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।